আপনাদের সবাইকে মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা, এবং ব্ল্যাক ম্যাজিক করে অন্যকে ক্ষতি করার চেষ্টা করায় সেই ক্ষতি যখন নিজের উপর এসে পড়ে, তখন নিজের জীবন কিভাবে চলে, কিভাবে নিজের জীবনের ক্ষতি হয়, সেটাই জানতে পারবেন আজকের ঘটনায়। 2019 সালের 12 অক্টোবর হঠাৎ করেই শ্যামল দত্তের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন শ্যামল দত্ত প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করত, এবং সে যেখানে চাকরি করত সেটা ছিল কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলায় দুটি প্রাণ আরএফএল গ্রুপের ডিপো ছিল। সেই ডিপোতে ডিপো নাম্বার 1-এ সেখানে শ্যামল দত্ত চাকরি করত, এবং তার বাড়ি ছিল কুমিল্লাতেই, অর্থাৎ গ্রাম অঞ্চলে। তো কুমিল্লা শহর থেকে তার বাড়িতে যেতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় লাগত। তো সে তখন ডিউটিতে ছিল, অফিসে কর্মরত অবস্থায় ছিল। তো যখন তার বাসা থেকে হঠাৎ কল আসে যে তার বাবা রোড অ্যাক্সিডেন্ট করেছে, তখন সাথে সাথে সে তার অফিসের বসকে ব্যাপারটা জানালে তিনিও আর দেরি করেন না, তিনি সাথে সাথে শ্যামল দত্তকে ছুটি দিয়ে দেন। তো শ্যামল দত্ত আর দেরি না করে তখনই রওনা দেয় বাড়ির দিকে, এবং সে রিজার্ভ গাড়ি নিয়ে সরাসরি তার বাড়িতে চলে আসে। প্রায় 2.5 ঘন্টার ভেতরে সে পৌঁছে যায় সেখানে। বাড়িতে আসার পরে সে দেখলো তার বাবাকে তার আত্মীয় স্বজনরা বাড়িতে নিয়ে এসেছে। তো সে তার পরিবারের লোকজনের সাথে এক প্রকার ঝামেলা শুরু করে দিই, চিল্লাচিল্লি শুরু করে দিই যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তুমি বাড়িতে নিয়ে কেন আসছো, তোমরা হাসপাতালে নিয়ে যাওনি কেন। তো সে তখন উঠোনে যায়, উঠোনে যাওয়ার পর মানুষজনকে দেখতে পায়, তার কিছু আত্মীয় স্বজনকে দেখতে পায়। তো তাদেরকে সে এই বিষয়টা জানায় যে তোমরা হাসপাতালে না নিয়ে গিয়ে তাকে বাড়িতে কেন নিয়ে এসেছো। তো তখন তার মধ্য থেকে তার একজন আত্মীয় তাকে জানায় যে উনি নাকি রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়ে যান, সেখানেই মারা যান। এবং যে জিনিসটা ঘটেছিল, আসলে শ্যামল দত্তের বাবা একজন গ্রাম্য চিকিৎসক ছিলেন, এবং তিনি ওনার যে একটা ছোট স্কুটি টাইপের বাইক ছিল, সেই বাইকটা দিয়ে তিনি ওখান থেকে ওখানে যাতায়াত করতেন, বিভিন্ন রোগীর বাড়িতে যেতেন। তো এইভাবে তিনি চলার পথে হঠাৎ যখন তিনি হাইওয়ে রোডে ওঠেন, অর্থাৎ বড় রোডে যখন তিনি উঠে পড়েন, তখন নাকি বড় একটা ট্রাক ওনাকে চাপা দেয়। তো চাপা দেওয়ার সাথে সাথে সে সেখানেই মারা যায়। তাই তাকে আর হসপিটালে নেওয়া হয়নি। সাথে সাথে লোকজন ধরাধরি করে আত্মীয় স্বজনকে কল দিলে তারা এসে তাকে নিয়ে আসে তার বাড়িতে। নিজের বাবার এরকম ভয়াবহ মৃত্যুতে শ্যামল দত্ত পুরোটাই ভেঙে পড়ে। শ্যামল দত্তের বাবা মারা গিয়েছিল সকালের দিকে, তাই দেরি না করে তারা বিকালের দিকেই তার শেষকৃত্য সম্পন্ন করে তাদের এলাকার যে মহা শ্মশান ছিল সেখানে দাহ করা হয় শ্যামল দত্তের বাবাকে। তারপর যে যার কাজে চলে যায়। শ্যামল দত্ত ওই দিনের মতো তার বাড়িতে চলে আসে। তার বাবা মারা গিয়েছে, তার তো অশান্তি লাগছিল। তার পরিবারের সকল সদস্যের কান্নাকাটিতে তাদের বাড়ি পুরো এলোমেলো হয়ে আছে, কোথাও কোনো শান্তি নেই। শ্যামল দত্ত বিষয়টা নিয়ে ভাবছিল, এবং সে ভাবে যে সে এখন মার বাড়িতে থাকবে না, সে তার নিজ কর্মস্থলে ফিরে যাবে। কারণ বাড়ির এরকম এলোমেলো পরিবেশ, চিৎকার চেঁচামেচি, অন্যদিকে তার মন খারাপ তার বাবার জন্য, তো এইগুলো তার ভালো লাগছিল না। নিজ কর্মক্ষেত্রে গেলে
কাজের একটা চাপ থাকলে তো সে হয়তো ভুলে থাকতে পারবে সব কিছু। তো সে করে কি, অর্থাৎ ওই দিন রাতেই সে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সন্ধ্যার পর যখন শ্মশান থেকে ফিরে আসে তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে রাতারাতি তার কর্মক্ষেত্রে চলে যাবে। বাড়ির এরকম পরিবেশ তার ভালো লাগছিল না। পরিবারের কোনো সদস্যকে না জানিয়ে সে তার কাপড়ের ব্যাগটা হাতে করে বেরিয়ে আসে বাইরে। গ্রামের রাস্তা, আশপাশ একেবারে নীরব, নির্জন, কোনো মানুষের আনাগোনা নেই, কোনো গাড়ির আনাগোনা নেই। তার নিজস্ব গ্রাম থেকে যেখানে গেলে হয়তো সে গাড়ি পাবে, সেখানে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। হেঁটে যেতে হবে কাঁচা মাটির রাস্তা, এবং অল্প কিছুক্ষণ আগেও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবুও হাতে একটা ছাতা নিয়ে সে বেরিয়ে পড়ে সেই কাদামাখা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে অনেকটা পথ পেরিয়ে আসে, এবং একটা পর্যায়ে সে খেয়াল করে যে অনেক দূরে একটা আগুনের মশালের মতো দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ মশাল জ্বালিয়ে রাখলে রাস্তার পাশে যেরকম দেখা যায় আর কি অনেক দূর থেকে। তো শ্যামল দত্ত এই জিনিসটা দেখছিল। তো সে মনে মনে ভাবছিল হয়তো ওখানে কোনো মানুষজন আছে। তো সে একটু সাহস নিয়ে সেদিকে এগিয়ে যায়, এবং যখন সে মশালের কাছাকাছি এসে পৌঁছায় তখন সে দেখে যে মশাল ঠিকই জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো মানুষজন নেই। এবং সে আরেকটা জিনিস খেয়াল করে যে মশালের পাশাপাশি, মানে মশালটা যেখানে জ্বলছে এর ঠিক 3-4 হাত পাশে, অর্থাৎ পেছনের দিকে একটা গাছ লাগানো। এটা গাছ আছে, কিন্তু এই গাছ সে আর কোনোদিন দেখেনি। মানে সে তো তার গ্রামের রাস্তা খুব ভালোভাবেই চেনে, এখান দিয়ে অনেকবার সে যাতায়াত করেছে, দিনের বেলা হোক রাতের বেলা হোক, কিন্তু এই গাছ সে কোনোদিন দেখেনি। মানে গাছটা দেখতে একটু অদ্ভুত টাইপের ছিল। অর্থাৎ সাধারণভাবে গাছ আমাদের যেরকম থাকে, কাণ্ড, একটা লম্বা কাণ্ড, তারপর বিভিন্ন ডালপালা ছড়ানো পাতা, সে দেখতে পায় সে গাছের গুঁড়িটা মনে হচ্ছিল যে শূন্যে ভেসে আছে। অর্থাৎ গাছের শিকড়গুলো মাটির সাথে লাগানো না, গাছের শিকড়গুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত আছে ঠিকই, কিন্তু সেগুলো মাটি স্পর্শ করছে না। অর্থাৎ মাটি থেকে প্রায় 1-1.5 ফুট উপরে সে গাছটা ভেসে আছে। এবং গাছের উপরের দিকে সে যখন তাকায় তখন দেখে যে একটা ডালের মধ্যেও কোনো পাতা নেই, পাতাবিহীন একটা গাছ। কিন্তু এই মৌসুমে সব গাছই ভর্তি পাতা, সবুজ সবুজ পাতা। পাতা তো ঝরে যাওয়ার মৌসুম না এটা। এবং সে জিনিসটা দেখে খুবই অবাক হয়ে যায়, এবং সেখানেই সে হয়ে দাঁড়িয়ে যায়। এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সে তো কী দেখছে, এটা কি আসলেই স্বপ্ন নাকি সে বাস্তবে দেখতেছে। তার বাবার মৃত্যুর খবরে, তার বাবার মৃত্যুতে সে এমনিতেই শোকাহত, তার মন খুবই খারাপ। এর মধ্যে সে এরকম জিনিস দেখে সে আসলেই মনে মনে ভেবে নিল যে সে স্বপ্ন দেখছে, তার বাবার মৃত্যুটাও নাকি একটা স্বপ্ন ছিল। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে শ্যামল দত্তের কাঁধে কেউ একজন হাত রাখে, এবং সে অনুভব করতে পারে যে একটা গরম হাত, একটা উষ্ণ হাত। মনে হচ্ছে বেশ অনেক জ্বর থাকলে একজন মানুষের তার শরীর যেরকম গরম থাকে, তার শরীর থেকে যেরকম ভাব বের হয়, মনে হচ্ছিল এরকম একটা ভাব সে অনুভব করছে, আর একটা গরম হাত তার কাঁধের উপর রেখেছে। আসলে শ্যামল দত্ত ওই দিন পাতলা একটা টি শার্ট পরেছিল, যে কারণে ওই হাতের স্পর্শটা সে খুব ভালোভাবেই টের পাচ্ছিল। যখন সে এটা টের পায় তখন সাথে সাথে মাথা ঘুরিয়ে সে পেছনের দিকে তাকায়, এবং পেছনের দিকে তাকাতেই দেখতে পায় যে তার বাবা সশরীরে সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু তার বাবা স্বাভাবিক অবস্থায় নেই। সকালের দিকে অ্যাক্সিডেন্ট করে তার বাবার হাত পা যেভাবে থেতলে গিয়েছিল, মাথা থেকে যেভাবে মগজ বের হয়ে গিয়েছিল, এবং পেটের ভেতরে নাড়ির ভুঁড়িগুলো যেভাবে ফেটে বের হয়ে গিয়েছিল, এরকম অবস্থায় আস্ত একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, এবং ফেসটা দেখে সে স্পষ্টই বুঝতে পারছে এটা তার বাবা। শ্যামল দত্ত আর জিনিসটা সহ্য করতে পারল না, জুড়ে একটা চিৎকার দিয়ে সে মাটিতে পড়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই। শ্যামল দত্তের যখন হুঁশ ফিরে আসে তখন সে টের পায় সে
অজ্ঞান হওয়ার আগে যেখানে ছিল ঠিক সেখানে আছে। একটা মশাল জ্বলছে ঠিকই, কিন্তু গাছটা আর নেই। কিন্তু একটা অদ্ভুত বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। খুব জোরে বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে বজ্রপাত সহ। কিন্তু অদ্ভুতভাবে সে অজ্ঞান হওয়ার আগে যে মশালটা জ্বলতে দেখেছিল, সে মশালটা ঠিকই এখন জ্বলছে। অর্থাৎ এই বৃষ্টির পানিতে মশালের উপর হয়তো কোনো প্রভাব পড়ছে না। সে বিষয়টা দেখছে নিজ চোখে। সে মনে মনে ভাবে হয়তো সে ঘুম থেকে উঠেছে কিনা, কিন্তু না, সে সশরীর দেখতে পাচ্ছে। এবং তার অজ্ঞান হওয়ার পূর্বের মুহূর্তগুলোর কথা মনে হয়ে যায়। সে তার বাবাকে দেখেছে সেই অ্যাক্সিডেন্ট করা অবস্থায়, শরীর বিচ্ছিরি, মাথা থেকে মগজ বেরিয়ে আছে, পেট থেকে সে নাড়িভুড়িগুলো বের হয়েছে, এরকম অবস্থায় দেখেছে। সেটা দেখেই সে অজ্ঞান হয়ে যায়। এখন তার জ্ঞান ফেরায়, সে দেখতে পায় ভারী বর্ষণে সেই যে মশালটা জ্বলছিল সে মশালটা এখনো জ্বলছে, কিন্তু সে যে গাছটা দেখেছিল সেই গাছটা এখন আর সেখানে নেই। উঠে দাঁড়ায় শ্যামল দত্ত, সেখান থেকে উঠে দাঁড়ায় এবং সে তার কাপড়ের ব্যাগটা আশেপাশে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কোথাও সে সেই ব্যাগটাকে খুঁজে পাচ্ছিল না। সে সেখান থেকে উঠে দাঁড়ায় এবং তার বাড়ির দিকে সে দৌড় দেয়। রাস্তা পিচ্ছিল থাকায় সে বেশ কয়েকবার পড়ে যায় আছাড় খেয়ে। পড়ে গিয়ে কিছু ইটের কণা ছিল রাস্তার মধ্যে বিছানো, যাতে কাদার উপর দিয়েও মানুষ হাঁটাচলা করতে পারে। তো সেই ইটের টুকরো কণাগুলোতে লেগে তার কোনোই, তারপর হাঁটুগুলো ছুলে গিয়েছিল। তো এমতো অবস্থায় সে বেশ কয়েকবার যখন সে পড়ে যায় সিটগুলোর উপরে, তখন তার সেই কেটে যাওয়া অংশগুলো থেকে রক্ত ঝরছিল কিছুটা। তারপরেও সে নিজের শরীরে কিছুটা শক্তি জুগিয়ে সে জোরে জোরে দৌড়ানোর চেষ্টা করছিল যতটুকু পারে। বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর তার মনে হয় সে তার বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে, এবং সে যখন দেখতে পায় তার বাড়ির ফটকটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তখন সে ওখান থেকে চিৎকার শুরু করে তার চাচা চাচি এবং তার মার নাম ধরে জোরে জোরে সে ডাকছিল, বারবার সে ডাকছিল, কিন্তু তার ফিল হচ্ছিল যে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবং সেটাও বুঝতে পারছিল চারপাশটা এতটা, চারপাশে এত বৃষ্টি হচ্ছে এবং এত ঝড় বইছে, মনে হচ্ছিল যে আশেপাশে যে গাছপালাগুলো আছে সবগুলো যেন এখনই দুমড়ে মুচড়ে ভেঙে যাবে। এমতো অবস্থায় তাও সে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। সে হামাগুড়ি দিয়ে পড়ে যায় মাটিতে। তার পা প্রচণ্ড ব্যথা করছে। কাদার মধ্যেও সে হামাগুড়ি দিয়ে চেষ্টা করে আস্তে আস্তে সে তার বাড়ির ফটকের সামনে চলে আসে এবং ফটকের দরজা ধরে সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে সে দরজার পাশে কলিং বেলের সুইচটা ছিল, সে কলিং বেলের সুইচটা অনবরত সে বাজাচ্ছিল। তো একটা পর্যায়ে তার ঘরের দরজা খুলে কেউ একজন বেরিয়ে আসে এবং সে দেখতে পায় সে তার ছোট চাচা সেখান থেকে বেরিয়ে আসে। এসে যখন দেখে যে তার অর্থাৎ শ্যামল দত্ত গেটের সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভেজা অবস্থায়, তখন তিনি সেখান থেকে দৌড়ে আসেন শ্যামল দত্তকে ধরার জন্য। এসে তিনি সাথে সাথে দরজাটা খুলে দেন। খুলে তিনি শ্যামল দত্তকে ধরে ঘরের ভেতরে নিয়ে যান। নিয়ে গিয়ে তো এই অবস্থাতে দেখেন যে তার হাত পা ছুলে গিয়েছে, প্রচণ্ড রক্ত ঝরছে ওখান থেকে। তারপর ভালো করে ব্যান্ডেজ করে তাকে শুয়ে দেওয়া হয়। এবং শ্যামল দত্ত এমন ভয় পেয়েছিল, সে আসলে কিছু যে শেয়ার করবে তার সাথে কি ঘটেছে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর, সেগুলো সে বলার সাহস পাচ্ছিল না। তার শক্তি কুলাচ্ছিল না যে কোনো কথা সে বলবে। তো এমতো অবস্থায় তার বাড়ির সদস্যরা কিছু হালকা পাতলা খাবার দাবারের ব্যবস্থা করাতে সে খাবার দাবার খেয়ে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। শ্যামল দত্ত যখন তার বাড়িতে পৌঁছায় তখন সে একবার ঘড়ির দিকে নজর দিয়েছিল, এবং ঘড়ির দিকে যখন সে দেখে তখন সে সময়টা দেখতে পেয়েছিল প্রায় রাত 3:15। অর্থাৎ সে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। এখন সন্ধ্যা হয়েছিল প্রায় 6:30 বাজে, এরকম একটা সময়, 6:30 বা 6টা বাজে এরকম হবে। তো 6টা থেকে প্রায় 3:30
এতটা সময় সে বাইরে কাটিয়েছে, সে বাইরে থেকে ফিরে এসেছে। তো এই সময়টা দেখার পর সে ঘুমিয়ে যায়। ওই দিন শ্যামল দত্ত একটা স্বপ্নে দেখে। শ্যামল দত্ত স্বপ্নে যেটা দেখে, সে সরাসরি তার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার আগ মুহূর্ত, অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্ত, অ্যাক্সিডেন্ট শেষ হওয়ার পরের মুহূর্ত এবং তার বাবার প্রাণটা চলে যাওয়ার মুহূর্তটা সে দেখতে পায় খুব স্পষ্টভাবে। সে দেখে সে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ছোট একটা গলি থেকে শ্যামল দত্তের বাবা একটা স্কুটি নিয়ে বের হয়ে আসছে এবং শ্যামল দত্ত আরেকটা জিনিস দেখতে পায়, অনেক দূর থেকে বিশাল সাইজের একটা ট্রাক ধেয়ে আসছে তার দিকে। এবং ট্রাকটা এত বড় সাইজে মনে হচ্ছিল, মানে এরকম ট্রাক দুনিয়াতে, এরকম ট্রাকের কোনো অস্তিত্ব নেই, এত বড় ট্রাক হতেই পারে না। তো এই ট্রাকটা সে দেখছে এবং বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে হেডলাইট জ্বালিয়ে রেখেছে সেই ট্রাকটা। প্রচণ্ড গতিতে অনেক দূর থেকে ছুটে আসছে সেই ট্রাক। তার বাবা যখন, শ্যামল দত্তের বাবা যখন ছোট গলি থেকে সরাসরি মেইন রাস্তায় উঠে, ওই ট্রাকটা এসে সরাসরি শ্যামল দত্তের বাবাকে চাপা দেয়। সর্বপ্রথম শ্যামল দত্ত যে জিনিসটা দেখে, তার বাবার স্কুটিটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে পড়ে এবং তার বাবার বডিটা যখন ওই ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যায়, তখন তার বাবার বডির ভেতরের অংশটুকু ছিটকে ফিনকি দিয়ে রক্তগুলো চারদিকে ছিটকে পড়ে এবং ট্রাকটা যখন ওইখান থেকে চলে যায়, তখন 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 শ্যামল দত্ত দেখে যে তার বাবার মাথা ফেটে গিয়েছে, মাথা থেকে রক্ত এবং মগজগুলো বেরিয়ে আছে, পেটের ভেতরে নাড়িভুড়িগুলো ছিটকে বেরিয়ে গেছে, হাত পাগুলো থেতলে গিয়েছে। এমতো অবস্থায়ও তার বাবা নাকি শ্যামল দত্তকে দেখে বারবার ডাকছিল যে বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে জল দে, বারবার নাকি তার বাবা বলছিল। এইভাবে বারবার আকুতি মিনতি করতে করতে তার বাবা কয়েক মিনিটের মধ্যেই সেখানে প্রাণ হারায়, নিস্তব্ধ হয়ে যায় পুরো বডি। শ্যামল দত্ত এই স্বপ্নটা দেখার সাথে সাথেই, অর্থাৎ তার বাবার প্রাণটা চলে যাওয়ার সাথে সাথেই স্বপ্নটা দেখছিল, সাথে সাথেই তার ঘুম ভেঙে যায় এবং এক লাফ দিয়ে উঠে সে বসে পড়ে। ওই রাতটা শ্যামল দত্ত আর ঘুমাতে পারেনি, বসে থাকে সারা রাত। নিজের মোবাইল ছিল, মোবাইলে স্ক্রলিং করছিল আর বারবার ভাবছিল সেই স্বপ্নের কথা, সে কি দেখেছে স্বপ্নে। পরের দিন সকালে সে চিন্তা করে যে গতকালের সন্ধ্যার পর থেকে রাতের ঘটনাটা এবং স্বপ্নের ঘটনাটা সে তার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবে কিনা। সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু সে এটা শেয়ার করতে চায় না, কারণ ভাবে যে ফ্যামিলির সদস্যরা তো এমনিতেই শোকাহত অবস্থায় আছে, এর মধ্যে যদি আমার এরকম ঘটনা তারা শুনে, তারও ভেঙে পড়বে এবং অনেক চিন্তা করবে। তাই শ্যামল দত্ত যেটা করে, সে তার পরিবারকে কিছুই জানায় না। সকালবেলা উঠেছে যখন কিছুটা সুস্থ ফিল করছিল, তখন সে বের হয়ে যায় বাইরে এবং সে চিন্তা করে যে তাদের মন্দিরের একজন পুরোহিত আছে, শ্যামল দত্তের খুবই পরিচিত, সেই পুরোহিতের সাথে এই বিষয়টা নিয়ে সে আলোচনা করবে। সরাসরি সে মন্দিরে চলে যায়, গিয়ে সেই পুরোহিতকে খুঁজে বের করে পুরোহিতের সাথে একটু আলোচনা করতে চায় সে। পুরোহিত জানায় যে তিনি একটু ব্যস্ত আছেন কিছু কাজ নিয়ে, তো শ্যামল দত্তকে বলেন যে সে যেন বিকেলের দিকে আসে ওনার কাছে। তো এই কথা বলে শ্যামল দত্ত চলে আসে বাড়িতে। দুপুরের গোসল সেরে, খাওয়া দাওয়া সেরে সে আবারও চলে যায় সেই মন্দিরে যাওয়ার পরে পুরোহিতকে পায়। পুরোহিত তখন বলেন যে চলে আসো ভিতরে। তো মন্দিরের ফটকের ভিতরে দিয়ে ঢুকে একটা খোলা জায়গায় বসে পড়ে শ্যামল দত্ত এবং সাথে ছিল সে পুরোহিত। শ্যামল দত্ত তখন সন্ধ্যার পর থেকে সে যেটা দেখেছে সরাসরি সেই ঘটনাটা জানায়। তারপরে রাতে যে স্বপ্নটা দেখেছে সেটার কথাও সে পুরোহিতকে জানায়। পুরোহিত শ্যামল দত্তের মুখ থেকে এই ঘটনাগুলো শুনে তিনি মনে হচ্ছিল ওনার মুখ বিকৃত হয়ে যাচ্ছে। উনি জিনিসটা শুনে খুবই লজ্জিত এবং খুবই
কিছুটা হলেও তিনি ভয় পাচ্ছেন। এটা তিনি শ্যামল দত্ত সে বুঝতে পারছিল পুরোহিতের মুখ দেখে, যে পুরোহিত খুবই ভয় পেয়ে গেছে এবং কিছু মনে মনে চিন্তা করছে, এবং ফেসটা খুবই খারাপ দেখাচ্ছিল পুরোহিতের। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর সেই পুরোহিত জানায়, শ্যামল, আমার মনে হচ্ছে যে তোমার সাথে কোনো স্বাভাবিক কিছু ঘটছে না। তখন পুরোহিত তাকে কিছু জিনিস দেয় যে তুমি এগুলো ব্যবহার করো এবং দেখো যে আজকে রাতে তুমি কি কোনো স্বপ্ন দেখো কিনা। যদি তুমি স্বপ্ন দেখো তাহলে বুঝতে হবে সমস্যা গুরুতর, অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিক দেখাতে হবে। তো ওই পুরোহিত একটা কৌটা দিলেন, কৌটার ভিতরে সিঁদুর ছিল এবং এক ধরনের সুগন্ধি ছিল, যে হিন্দুরা তাদের মণ্ডপে যে সুগন্ধি জ্বালায় না পুজোর সময়, সেরকম ধোয়া জ্বালানো সুগন্ধি ছিল। সেই জিনিসটা পুরোহিত সেই কৌটার ভেতরে দিয়ে দেয় সিঁদুর সমেত। তো সেটা দেওয়ার পর শ্যামল দত্ত সেগুলো নিয়ে চলে আসে এবং সেই পুরোহিত বলে দেয় যে এই ধূপটা যেন তার খাটের এক পাশে জ্বালিয়ে রাখে সারা রাত, আর যে সিঁদুরের কৌটাটা দিয়েছিল ওই সিঁদুরের যে পাউডার আছে ওই পাউডারটা যেন তার খাটের চারপাশে ভালোভাবে ছিটিয়ে দেয়। এটা পুরোহিত খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল শ্যামল দত্তকে। পুরোহিতের কথা মতো শ্যামল দত্ত ওই কাজগুলো করে রাতের বেলা ঘুমিয়ে যায় এবং সে ওই রাতেও একটা স্বপ্ন দেখে। এবারে সে স্বপ্ন দেখে তার বাবা স্বাভাবিক অবস্থায়, পূর্বে যেরকম সুন্দর গঠন ছিল তার বাবার, এরকম অবস্থায় সে দেখতে পায়। তার বাবা নাকি তার সামনে এসে কিছু কথা বলতে চাচ্ছিল। তো শ্যামল দত্তের বাবা যে কথাগুলো বলছিল সে কথাগুলো ওনার মুখ থেকে বের হচ্ছিল না। মানে শ্যামল দত্ত সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিল না, সে কোনো কিছুই বুঝেনি তার বাবা কি বলেছে। তার বাবা নাকি তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু শ্যামল দত্ত একটা কথাও শুনতে পায়নি। তো এভাবেই তার ওই রাতটা কেটে যায়। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে সে সরাসরি ওই পুরোহিতের কাছে চলে যায় এবং পুরোহিতের কাছে বলে যে আজকে সে তার বাবাকে স্বপ্নে দেখেছে। তার বাবা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শ্যামল দত্ত সেটা বুঝতে পারেনি। তো পুরোহিত নাকি এই ব্যাপারে কিছু বলেনি, তিনি বলে দেন যে এই বিষয়টা স্কিপ করে যেতে। তো এর পরের দিন থেকে শ্যামল দত্তর কোনো স্বপ্ন দেখেনি, স্বাভাবিকভাবেই তার রাতগুলো কাটতো। অর্থাৎ স্বপ্ন দেখলেও স্বাভাবিক স্বপ্ন সে দেখতো, তার বাবাকে নিয়ে বা ওইরকম ভয়ঙ্কর কোনো স্বপ্ন সে দেখতো না। এভাবে প্রায় 3-4 মাস কেটে যায়। বাবার স্মৃতি প্রায় ভুলে এসেছে তাদের পরিবার, সবাই সবার কাজে ব্যস্ত। স্বাভাবিকভাবেই তাদের পরিবার যার যার মতো কাজ করছিল। তো এই 3-4 মাসের ভেতরে শ্যামল দত্ত তার কাজের স্থলে ফিরে যায়নি। সে কারণে তার চাকরিটা চলে যায় এবং সে পুরোপুরি বেকার অবস্থায় তার বাড়িতে বসে থাকে। এদিকে শ্যামল দত্তের তার পিসির ছোট মেয়ের সাথে, অর্থাৎ তার পিসির ছোট মেয়ে তার সমবয়সী প্রায়, তো তার সেই পিসির ছোট মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক, প্রায় বছর 4 ধরে সম্পর্ক। তো সেই সম্পর্ক অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তাদের, একসাথে চলাফেরা, উঠা বসা এবং বিভিন্ন জায়গায় সে নিয়ে ঘুরেছে। তো এক পর্যায়ে সে যখন চাকরিটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার বাবার মৃত্যুর আগে তার পিসি বলেছিল যে তাদের বিবাহের ব্যবস্থাটা করতে, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকে তার পিসির ফ্যামিলিটা অনেকটা পিছিয়ে গিয়েছে, অর্থাৎ তারা বিয়ে করাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তার মেয়েকে শ্যামল দত্তের সাথে কোনোভাবেই বিয়ে দিতে রাজি না। এখন এমন অবস্থা হয়েছে যে শ্যামল দত্ত তো চাকরি ছেড়ে দিয়েছে, তার কোনো চাকরি নেই, বেকার অবস্থায় সে বাসায় বসে থাকে। তো এমতো অবস্থায় তো তার পিসি কোনোভাবেই ওনার মেয়ে দিবে না ওর কাছে। তো এক পর্যায়ে দেখা গেল কি, পিসির যে মেয়ে, অর্থাৎ যার সাথে এতদিনের সম্পর্ক ছিল শ্যামল দত্তের, সেও এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেয় এবং সে বলে যে তুমি এখন কিছু করো না, এখন বিয়ে করলে তুমি আমাকে কিভাবে পালবা, আমার সাংসারিক খরচ তুমি কিভাবে দিবা তুমি। তো এমতো অবস্থায় শ্যামল দত্তের উপর আসলে অনেক চাপ পড়ে এবং সে কি করবে বুঝতে পারে না। এতদিনের সম্পর্কটা সে তো ভুলতে পারছে না, কিভাবে কি করবে, মানে সম্পূর্ণভাবে ওই তার যে গার্লফ্রেন্ড ছিল
তাকে সরাসরি না করে দেয় যে কোনোভাবেই সে নাকি শ্যামল দত্তকে বিয়ে করতে পারবে না। তো এভাবে সপ্তাহখানেক কাটার পর সে জানতে পারে যে তার পিসি একটা সম্বন্ধ দেখেছে এবং প্রায় বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছে, এবং সেই ছেলেপক্ষ নাকি 3 সপ্তাহ সময় নিয়েছে, 3 সপ্তাহ পর বিয়ের ডেট দিয়েছে, তারপর বিয়ে হবে। এদিকে শ্যামল দত্ত কোনোভাবেই তার পিসির ফ্যামিলিকে এবং তার সম্পর্ক, যার সাথে সম্পর্ক ছিল, তাকেও কোনোভাবেই রাজি করাতে পারছিল না। দেখা করে ঠিকই, কিন্তু সে রাজি হয় না, তার পিসিও রাজি হয় না, এবং তার যে ফ্যামিলি ছিল, তার কিছু জ্যাঠা, তারপর তার মা, তারাও বলে যে তুই এই আশা ছেড়ে দে, তোর জন্য ভালো পাত্র এনে দেব। কিন্তু শ্যামল দত্ত নাছোড়বান্দা, সে কোনোভাবেই এই সম্পর্ক ভাঙতে চায় না এবং সে পারবেও না ভাঙতে। এখন সে কি করবে কোনোভাবেই সে ভেবে পাচ্ছে না। একদিন বিকেলবেলা হাঁটতে হাঁটতে সে অনেকটা দূরে চলে আসে এবং এক পর্যায়ে তার এক বন্ধুর সাথে দেখা হয়, পুরনো বন্ধু, পুরনো কালের। তার মনে পড়ে যায় এই বন্ধুর সাথে সে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছিল। তো সেই বন্ধুর সাথে পরিচয়ের এক পর্যায়ে অনেক কিছু জানাজানি হয় নিজেদের মধ্যে, একজন আর একজনের ব্যাপারে অনেক কিছু জানাজানি হয়। তো শ্যামল দত্তকে ডিপ্রেশনে দেখে তার এই বন্ধু জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোর, কি সমস্যা, আমাকে একটু খুলে বল। তো তখন তার এই বিষয়টা সে তার বন্ধুকে খুলে বললে সে বন্ধু বলে যে আমার কাছে একটা উপায় আছে, এই কাজটা করলে হয়তো তুই তোর পিসির ফ্যামিলিকে রাজি করাতে পারবি এবং তোর যে প্রিয়জন আছে ওকে তোর কাছে আনতে পারবি। তো তখন শ্যামল দত্ত জানতে চায় কি এমন কাজ যেটা করলে এরকম হয়ে যাবে। খুব খুশি হয়ে যায় শ্যামল দত্ত তার বন্ধুর কাছ থেকে এই কথাটা শুনে। তো তার বন্ধু বলে যে যে কাজটা করলে ঠিকই তুই সফলতা অর্জন করতে পারবি, কিন্তু কাজটা অনেক কঠিন এবং জীবনের ঝুঁকি আছে এতে। শ্যামল দত্ত কোনোভাবেই মানতে চায় না যে না, জীবনের ঝুঁকি থাকুক আর যত কষ্টই হোক আমি সেটা করব, এটা আমার করতে হবে, এটা আমার লাইফের ব্যাপার। তো তখন সে বন্ধু বলতে রাজি হয় যে কোন কাজ করলে সে তার পিসির ফ্যামিলিকে বশে আনতে পারবে। তখন তার সেই বন্ধু তাকে এক তান্ত্রিকের ঠিকানা দেয় এবং বলে যে সরাসরি সে তান্ত্রিকের সাথে দেখা করে এই সমস্যাটা সম্পূর্ণ যেন খুলে সে তান্ত্রিককে বলে, তাহলেই সে তান্ত্রিক একটা সমাধান তাকে দিয়ে দেবে। তো তারপর শ্যামল দত্ত তার বন্ধুর কাছ থেকে সেই ঠিকানাটা নিয়ে সরাসরি চলে যায় সেখানে। সে তান্ত্রিকের ঠিকানাটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। তো কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া তো তেমন একটা বেশি দূরে না। তার বাড়ি থেকে সে রওনা দিয়ে দেয় একদিন সময় করে সেই তান্ত্রিকের বাড়িতে, এবং ঠিকানা অনুযায়ী খুঁজতে খুঁজতে ঠিকই সে ওই তান্ত্রিকের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে প্রবেশ করে শ্যামল দত্ত যেটা দেখে যে একতলা একটা বিল্ডিং, ছোট, এত বেশি বড় না, ভেতরে 2-3টা রুম এবং ওয়ালগুলোতে কিন্তু প্লাস্টার করা না, শুধু ইট গাঁথা, এবং ওয়ালগুলো দেখে মনে হচ্ছে বেশ পুরনো। বাইরের দেয়ালগুলোতে শ্যাওলা জমে গেছে। ভেতরে প্রবেশ করে যেটা বুঝতে পারে শ্যামল দত্ত যে তান্ত্রিকের বাড়িঘর তেমন একটা উন্নত না। তো অনেক খোঁজাখুঁজির পরে অনেক কিছু সাগরেদ আছে তান্ত্রিকের। সাগরেদ এসে তাকে দেখে বলে যে কী কারণে এখানে আসছো। তো শ্যামল দত্ত বলে যে একটা গুরুত্বপূর্ণ কাজে আসছে, আমি ওনার সাথে দেখা করতে চাই সরাসরি। তো ওর সাগরেদরা বলে যে অপেক্ষা করেন, উনি আসলে তারপরে কথা বলতে হবে। তো শ্যামল দত্ত ওখানে বসে থাকে প্রায় ঘন্টাখানেকের মতো। ঘন্টাখানেক পরে একটা সিএনজি দিয়ে কেউ যেন আসে তাদের উঠোনে। তো আসার পর দেখতে পায় একজন বৃদ্ধ, বেশি বৃদ্ধ না, হয়তো বয়স হতে হবে প্রায় 65 থেকে 70-এর মতো, এরকম একটা বয়স। তো সে ঘরের ভিতরে প্রবেশ করে, ওই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে। শ্যামল দত্ত তো ভেতরেই বসা ছিল। তো শ্যামল দত্ত যেটা দেখে, ওই তান্ত্রিকের একটা চোখে কালো কাপড় বাঁধা। অর্থাৎ আমরা এই যে বিভিন্ন ইংলিশ মুভিতে যেরকমভাবে দেখি যে জলদস্যুদের যেরকম দেখি, জলদস্যুদের সর্দারদের যেরকম এক চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে, আরেক চোখ খোলা থাকে, তো এরকমভাবে নাকি কালো কাপড় পরা ছিল এক চোখে, আরেক চোখ খোলা। এবং পরবর্তীতে সে যেটা জানতে পারে যে ওই তান্ত্রিকের একটা চোখের সমস্যা
অনেক আগে থেকে জন্মগতভাবেই তার একটা চোখের সমস্যা ছিল, আর আরেকটা চোখে সে অনেক কম দেখে এবং প্রায় না দেখারই মতো, এবং অনেক সবাই জানে যে উনি অন্ধতান্ত্রিক, উনি চোখে ভালো দেখতে পারেন না। মানে যে চোখটা খোলা এই চোখেও তিনি খুবই কম দেখেন, একবারে অল্প, একদম অনুমানের সহিত তিনি হাঁটাচলা করেন। তো এই অবস্থা। তো ওই অন্ধতান্ত্রিক যখন ভেতরে ঢুকে তখন শ্যামল দত্ত দাঁড়িয়ে যায় তার বসা থেকে, উঠে দাঁড়িয়ে এসে প্রণাম করে সে তান্ত্রিককে বলে যে আমি এই সমস্যার জন্য আমার এক বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার কাছে সরাসরি চলে এসেছি। তো সব কথা শুনে ওই অন্ধতান্ত্রিক বলে যে ঠিক আছে, তোমার এই সমস্যাটা সমাধান করা যায়, ওই পরিবারকেই আমি তোমার বসে এনে দিতে পারবো, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, কিছু কঠিন কাজ আছে যেটা তোমাকে নিজে করতে হবে। তো তুমি দেখো চিন্তা ভাবনা করে তুমি কি সেই কঠিন কাজগুলো করতে পারবে কিনা। তো শ্যামল দত্ত সে তান্ত্রিকের কাছ থেকে জানতে চায় যে কি এমন কঠিন কাজ যেটা আমার বন্ধু আমাকে সাবধান করে দিয়েছিল, এখন আপনিও আমাকে সাবধান করতেছেন। তো তান্ত্রিক তখন বলে যে অনেক কঠিন কাজ এবং এখানে জীবনেরও অনেক ঝুঁকি আছে। তো তুমি যদি করতে চাও তাহলে করতে পারো, আর না করতে পারলে এখন ফেরত চলে যাও বাড়িতে। তো ওই শ্যামল দত্ত তখন বলে যে ঠিক আছে, আমি সব কিছুই করতে রাজি আছি। তান্ত্রিক তখন বলেন যে আগামীকাল তুমি আমার সাথে দেখা করো, আমি আগামীকাল তোমাকে কি কি কাজ করতে হবে সব বিষয়ে আমি তোমাকে ধারণা দেব। শ্যামল দত্ত তখন তান্ত্রিককে বলে যে আমি তো অনেক দূর থেকে এসেছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজনও নেই, তাহলে আমাকে একটু যদি থাকার ব্যবস্থা করে দিতেন এখানে। তো তান্ত্রিক বলে যে ঠিক আছে, সমস্যা নেই, ওনার নাকি অতিথিশালা আছে, সেখানে নিয়ে যায় শ্যামল দত্তকে। সেখানে যাওয়ার পর কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেয় শ্যামল দত্তকে, এবং ওই রাতটা শ্যামল দত্ত সেখানে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তান্ত্রিকের সাথে দেখা করে, এবং তান্ত্রিক তার নিজস্ব যে ধ্যানের রুম আছে, যে রুমে তিনি সকল রকম কাজকর্ম করে থাকেন, সেই রুমে শ্যামল দত্তকে নিয়ে যায়। এবং সেই রুমে যখন শ্যামল দত্ত প্রবেশ করে সে দেখতে পায় যে অদ্ভুত একটা রুম, এমন কেমন যেন একটা ভেজা ভেজা গন্ধ, স্যাঁতস্যাঁতে একটা ভাব, এবং রুমের ভেতরে একটা মাত্রই লাইট চলছিল, এবং সেটা ছিল ওই যে আগে যে আমরা লাইট ব্যবহার করতাম, লাল রঙের একটা লাইট ছিল না, হলুদ রঙের আলো চলতো, সেরকম একটা লাইট সে বাল্ব জ্বলছিল রুমের ভেতরে। একটা ছোট সিঙ্গেল খাট আছে, সেই খাটে কিছু পুরনো বিছানার চাদর বালিশ রাখা, এবং একটা ছোট টেবিল আছে, সেই টেবিলের উপরে বিশাল একটা ঝুড়ির মতো কিছু রাখা, বড় সাইজে। সেই ঝুড়ির মধ্যে বিভিন্ন ধরনের জিনিস রাখা, এবং কয়েকটা পুরোনো আমলের বইয়ের মতো জিনিসপত্র সেখানে রাখা ছিল। তো সেখানে সেই তান্ত্রিক সরাসরি বসে পড়ে, অন্ধতান্ত্রিক। এবং অন্ধতান্ত্রিকের যে বিষয়টা, সে তো চোখে কম দেখতো, তবুও তার হাতে একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে অনুমান করে সে রুম চলাফেরা করতো। চোখে কম দেখলেও সে রুমের ভেতরে এত বেশি ভালো দেখতে পেত না, অর্থাৎ দিনের আলোতে বাইরে যেরকম দেখতে পেত, ঘরের ভেতরে কম আলোতে সে অনেক কমই দেখতে পেত। তাই সচরাচর সেই অন্ধতান্ত্রিক একটা লাঠি ব্যবহার করত, কাঠের তৈরি একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে সে চলাফেরা করত। তো তান্ত্রিক বসে পড়ে তার জায়গায়, তার আস্তানায় বসে সে শ্যামল দত্তকে ডাকে যে তুমি একটু কাছে এসে বসো। শ্যামল দত্ত ওই টেবিলের কাছে গিয়ে আসন ধরে বসে পড়ে সেখানে। ওর টেবিলটাও কিন্তু এত বেশি উঁচু ছিল না মাটি থেকে, অর্থাৎ একজন মানুষ মাটিতে আসন ধরে বসলে তার বুক যতটুকু উচ্চতায় থাকে অতটুকু লম্বাই ছিল মাত্র টেবিলটা। তো সেখানে বসে সে তান্ত্রিক কিছু কার্য সম্পাদন করতে হবে, সেই নিয়মগুলো সে বলতে শুরু করে। প্রথমে ওই তান্ত্রিক ছোটোখাটো কিছু কাজ দেয়, যে কাজগুলোর ব্যাপারে শ্যামল দত্ত শুনে বলে যে এগুলো কোনো কাজ হলো, এগুলো তো একদম সহজ, আমি করে ফেলতে পারবো। এবং লাস্ট পর্যায়ে সে তান্ত্রিক যে কাজটার কথা বলে, সেটা শুনে তো শ্যামল দত্ত একেবারে মানে কি করবে সে বুঝতে পারছে না। অর্থাৎ সেই তান্ত্রিক তখন যে জিনিসটা বলে যে তাকে টানা 7 দিন টাটকা রক্ত দিতে হবে, হোক সেটা কোনো মানুষের,
হোক বা সেটা কোনো জানোয়ারের, হোক যে সেটা কোনো জন্তু জানোয়ার বা পশু পাখি, যে কোনো কিছুর রক্ত, টাটকা রক্ত, এবং সেটা হতে হবে তিনি একটা ছোট কাঁসার একটা গ্লাস দেন, কাঁসার গ্লাস, এবং ছোট বলতে সে কাঁসার গ্লাসে আনুমানিক আধ লিটার অর্থাৎ হাফ লিটার পানি ধরবে, এরকম একটা কাঁসার গ্লাস সেটা শ্যামল দত্তকে দেখায় সেই তান্ত্রিক। দেখানোর পর সে বলে যে এই কাঁসার গ্লাস সম্পূর্ণটা ভর্তি করে তাকে টাটকা রক্ত এনে দিতে হবে, এবং সেই রক্ত দিয়ে সে জিন বশ করবে, সেই জিনকে দিয়েই সে কাজ করাবে। তো এই কথা বলার পর তখন শ্যামল দত্ত বেশ চিন্তায় পড়ে যায়। সে প্রতিদিন 1 গ্লাস ভর্তি রক্ত কোথায় পাবে? কোনো প্রাণী অর্থাৎ গবাদি পশু বা কারো যদি পোষা প্রাণী থাকে, সেই প্রাণীকে মেরেও তো রক্ত সে আনতে পারবে না। আর জঙ্গলে বা গাছে গাছে যে জানোয়ার বা পশু বা জন্তুগুলো থাকে, সেগুলোর কাছে থেকেও সে আনতে পারবে না, সেগুলোকে সে ধরতে পারবে না। আর মানুষের রক্ত জোগাড় করা তো সম্পূর্ণ অসম্ভব। এখন সে বেশ চিন্তায় পড়ে যায়। সে ওই সরাসরি কঠিন কাজটার সামনাসামনি এসে পড়ে, এবং সে কি করবে এই বিষয়ে সে আসলে বুঝতে পারছে না। এবং সে তখন তান্ত্রিককে জানায় যে এই ব্যাপারে যেন তিনি একটু সাহায্য করেন, রক্ত জোগাড়ের ব্যাপারে। তখন তান্ত্রিক সরাসরি বলে দেন যে না, এই ব্যাপারে আমি তোমাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবো না, এই কাজ তোমাকে নিজে এবং একা করতে হবে। এবারে সে অন্ধতান্ত্রিক বলে দেয় যে আগামীকাল থেকে তার এই মিশন শুরু হবে। আগামীকালকে সে রক্ত জোগাড় করবে, এবং সেই টাটকা রক্ত যখনই সে ওই রক্তটা সংগ্রহ করবে, সাথে সাথে যে সে যেন এই আস্তানায় চলে আসে, এবং আস্তানুর উপরে একটা ত্রিভুজ আকৃতির একটা ঘর আঁকা আছে, কি যেন একটা সিঁদুরের মতো লাল রং দিয়ে একটা ত্রিভুজ আকৃতির ঘর আঁকা আছে, এবং সেই ঘরগুলোর 3 কোণায় 3টা পাথর রাখা আছে, এবং সেই ত্রিভুজের মাঝখানে একটা গোল চিহ্ন আছে। তো ওই অন্ধতান্ত্রিক বলে দেয় যে, অন্ধতান্ত্রিক হাত দিয়ে কিন্তু ইশারা করে সে বলে দিচ্ছিল, অর্থাৎ অন্ধতান্ত্রিক সে তো চোখে ভালো দেখতে পাচ্ছে না সেখানে, তখন সে হাত দিয়ে ইশারা করে বলে দিচ্ছে যে এখানে তুমি যখনই তুমি টাটকা রক্তটা এই গ্লাসের মধ্যে নিবে, তখন তুমি সাথে সাথে ওই গ্লাস ভর্তি রক্ত নিয়ে এখানে চলে আসবে, অর্থাৎ এই তান্ত্রিকের সেই টেবিলের উপর যে নকশাটা আছে, ত্রিভুজ আকৃতি, পাথর এবং গোল সিঁদুরে আঁকা সেই নকশার উপর যেন সে গ্লাসটা রেখে দিয়ে সে সেখান থেকে দ্রুত বেগে যেন বেরিয়ে যায়, এবং সে যেন পিছনে ফিরে না তাকায়। সে যে গ্লাস রেখে চলে আসবে, সে যেন ওই সময় পিছনে ফিরে না তাকায়। পুনরায় সে গ্লাসটা রেখে সরাসরি যেন ওই রুম থেকে বেরিয়ে চলে আসে বাইরে। তো এই কথা তান্ত্রিক ভালো করেই বুঝিয়ে দেয়, এবং তান্ত্রিক একটা বিষয়ে খুবই সতর্ক করে দিতে থাকে যে টানা 7 দিনই কিন্তু তাকে টাটকা রক্ত দিতে হবে। যদি একদিনও মিস হয় তাহলে নাকি তার জীবনের ঝুঁকি আছে। শ্যামল দত্ত পুরোপুরিভাবে প্রস্তুত এই কাজ করার জন্য। সে একদম পাগল হয়ে গিয়েছে, অর্থাৎ তার সেই পিসিত বোনকে বিয়ে করতে সে একদম পাগল হয়ে গিয়েছে, এবং সে কোনোভাবেই এই কাজ হাতছাড়া করতে চাচ্ছে না একদম। এবং সে মনে প্রাণে বিশ্বাস করছে সে যদি এই কাজটা করতে পারে তাহলে সে তার পিসির পরিবারকে তার বশে আনতে পারবে, তাদেরকে মানাতে পারবে, এবং ওর সাথে তার বিয়ে হবে। এই একটা ঝোঁক তার মাথায় চেপে বসেছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্যামল দত্ত বাইরে হাঁটাহাঁটি করছে। গ্লাসটা তার পকেটে নিয়ে এনে যদি কিছু জোগাড় করতে পারে। তো শ্যামল দত্ত যেটা বলে যে সে প্রথম 3 দিন রক্ত দিয়েছিল, অর্থাৎ প্রথম দিন সে ঘোরাঘুরি করে একটা বিড়ালের খোঁজ পায়। সে দেখে একটা সাধারণ বিড়াল, বাইরে ঘোরাফেরা করে না এরকম বিড়াল, এরকম বিড়াল সে দেখতে পায়। তো একদম মোটা তাজা বড় একটা বিড়াল, এবং সে বুঝতে পারে এই বিড়ালটাকে ধরে যদি কোনোভাবে জবাই করা যায় তাহলে তার থেকে প্রায় 1 গ্লাস রক্ত পাওয়া যাবে। হাতে করে সে কিছু বিস্কুটের টুকরা নিয়ে আসছিল। সেই বিস্কুটের টুকরো দিয়ে বারবার ওই বিড়ালটাকে ধরার চেষ্টা করছিল, এবং একটা পর্যায়ে সেই বিড়ালটাকে ধরতে সফল হয়।
বিড়ালটাকে ধরে সে ভালো করে চাপা দিয়ে ধরে এবং হাত 4টা পা ভালো করে সে বেঁধে দেয়। তবুও বিড়ালটার কোনো চিৎকার কোনোভাবেই থামছিল না। এমনভাবে আর্তনাদ করছিল বিড়ালটা, সে এই বিড়ালের আর্তনাদ কখনো এরকম শুনেনি। সে বিড়াল পেলেছে, আগে পালছে, সে শুনেছে বিড়ালের ডাক। বিড়াল রেগে গেলে যেরকম ডাকে সে এরকম ডাকও সে শুনেছে, তার অভিজ্ঞতা আছে। কিন্তু সেই বিড়ালটাকে ধরে যে সে হাত পা বেঁধে ফেলেছে, সেই বিড়ালের যে আর্তনাদ সে শুনতে পাচ্ছে ওই সময়ে, সেই আর্তনাদ সে কোনোদিন শুনেনি এবং সে আর্তনাদ তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। তবুও সে তার নিজের মনে শক্তি জুগিয়ে ভয়কে দূর করে সে চেষ্টা করছিল সে বিড়ালটার গলা কেটে ফেলার। সাথে ছুরি নিয়েছিল, সেই ছুরি দিয়ে এক পর্যায়ে সে ছুরিটা ধারালো, সেই ছুরিটা এক পর্যায়ে সেই বিড়ালটার গলায় চালিয়ে দেয়। সাথে সাথে ফিনকি দিয়ে গলার রক কেটে সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু করে এবং ঘাটটা একটু বাঁকিয়ে সেই রক্তগুলো তার গ্লাসে নেওয়া শুরু করে এবং দেখতে দেখতে তার গ্লাস অর্ধেকের চেয়ে একটু বেশি ভরে যায়। কিন্তু এরপরে রক্ত শেষ, আর রক্ত বের হচ্ছে না সেই বিড়ালের শরীর থেকে। ফুটা ফুটা করে অল্প অল্প পড়ছে এবং যতক্ষণ পর্যন্ত ফুটা ফুটা করে রক্ত বের হচ্ছিল সেই বিড়ালের শরীর থেকে, সেই বিড়ালটার শরীর থেকে, ততক্ষণ পর্যন্তই সে ওই বিড়ালটার ঘাটটা মটকে ধরে রেখেছিল। তবুও সে 1 গ্লাস রক্ত পূর্ণ করতে পারেনি। শ্যামল দত্ত তখন কি করবে? সে তার আরেকটা বিড়াল চাই। সে আরেকটা বিড়ালের খুঁজে বেরিয়ে যায়। এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, কারণ টাটকা রক্ত বেশিক্ষণ টাটকা থাকে না। দেরি হলে সে রক্ত ঘন হয়ে যাবে। সে খোঁজাখুঁজি করে তার ভাগ্য ভালোক্রমে সে পেয়ে যায়, আরেকটা বিড়াল পেয়ে যায়। সেই বিড়ালটাকেও সে কোনোভাবে ধরে, ঠিক আগের মতোই, পূর্বের বিড়ালটার মতোই সে ধরে ওইটাকে গলা কেটে ফেলে এবং সেই কাটা অংশ দিয়ে রক্ত যখন চুয়ে চুয়ে পড়ছিল, সে রক্তগুলো সে গ্লাসে নেয় এবং সে দেখতে পায় গ্লাসটা কানায় কানায় রক্তে পূর্ণ হয়ে গিয়েছে। তারপর সে বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দেয়। পাশে খাল ছিল, তাদের তান্ত্রিকের বাড়ির পাশের খালে সে ওই বিড়াল দুটোকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর দ্রুত তাড়াহুড়ো করে, তার হাতে রক্ত লেগেছিল, তার জামা কাপড়েও কিছু রক্তের ছিটে ফুটা ছিল, এগুলো নিয়েই সে তাড়াহুড়ো করে সেই গ্লাসটা নিয়ে সরাসরি তান্ত্রিকের ঘরের ভিতরে ঢুকে পড়ে। তান্ত্রিক কিন্তু ওই দিন বাড়িতে ছিল না, সে তার অন্য একটা কাজে চলে গিয়েছিল। তো বলে গিয়েছিল যাতে সে তার কাজটা যেন ঠিক মতো করে। সে ওই রক্তপূর্ণ গ্লাস নিয়ে এসে, কাঁসার গ্লাসটা নিয়ে এসে ভেতরে ঢুকে সে তান্ত্রিকের দেখানো ওই জিনিসটার উপরে ওই গ্লাসটা রেখে সে তাড়াতাড়ি পিছন দিকে না তাকিয়ে সে দ্রুত বেগে চলে আসে। বেরিয়ে এসে সে ভালো করে হাত মুখ ধোয়, তার কাপড়ে যেখানে যেখানে রক্তের ছিটেফোঁটা লেগেছিল সেগুলো সে ভালোভাবে ধুয়ে ফেলে। বিকেলবেলা তান্ত্রিক বাড়িতে আসলে সে তাড়াতাড়ি ছুটে যায় তান্ত্রিকের কাছে এবং বলে যে সে কাজটা করতে পেরেছে। তো তান্ত্রিক বলে যে তুমি বাড়ি দাঁড়িয়ে থাকো, আমি দেখে আসি ভিতরে কি আছে। তো তান্ত্রিক ভেতর থেকে গিয়ে সেই কাঁসার গ্লাসটা নিয়ে আসে এবং দেখে যে গ্লাসটা একদম খালি। তো সে তান্ত্রিকের ব্যবস্থা করে দিয়েছিল যাকে সে রক্ত পান করাবে, সে রক্ত পান করে চলে গিয়েছে। তারপর সে শ্যামল দত্তকে বলে দেয় যে তোমার আজকের মতো তোমার কাজটা শেষ, আর বাকি 6 দিনও যদি ভালোভাবে কাজ করতে পারো তাহলে তুমি সফল। পরের দিন শ্যামল দত্ত তার আশেপাশে খোঁজ খবর করছিল কোন প্রাণী পাওয়া যায়। এখানে আরেকটা বিষয় সেই তান্ত্রিক শ্যামল দত্তকে জানিয়ে দিয়েছিল, প্রতিদিন এক প্রাণীর রক্ত চলবে না, অর্থাৎ প্রতিদিন একই প্রাণীর রক্ত দিলে হবে না। যদি প্রথম দিন সে এক প্রাণীর রক্ত দেয়, পরের দিন সে অন্য জিনিসের রক্ত দিতে হবে, এর পরের দিন অন্য জিনিস, মানে একই জিনিসের রক্ত প্রতিদিন দেয়া যাবে না। তো সে চিন্তা করছে এবার সে কবুতরের রক্ত দেবে। সে দেখতে পায় আশেপাশের কিছু বাড়িঘরের মানুষজন কবুতর পালত। তো হাতে করে সে তখন কিছু গম নিয়ে এসেছিল, কাঁচা গম। সে গমগুলো সে নিয়ে আসে তান্ত্রিকের কাছ থেকে চেয়ে, সেগুলো নিয়ে আসে হাতের মুঠে করে। সো দেখে বেশ কিছু কবুতর এখানে ঘোরাফেরা করছে, আশেপাশে খাবার খুঁজে বেড়াচ্ছে। তো সে তখন কি করবে আসলে বুঝতে পারছে না, এগুলি কীভাবে ধরবে সে।
এবং আশেপাশে ভালো করে দেখে যে আশেপাশে কোনো মানুষজন নেই। তো তান্ত্রিক তখন বাড়িতেই ছিল এবং বলে যে তুমি যদি আজকে কবুতর ধরার প্ল্যান করো তাহলে এই জালটা নিয়ে যাও। আর একটা জাল ছিল ছোট, জালটা হাত দিয়ে ছুঁড়ে মারলে হয়তো কবুতরগুলোর উপরে গিয়ে পড়বে, তারপর কবুতরগুলোকে সে ধরতে পারবে শ্যামল দত্ত। তো শ্যামল দত্ত তার তান্ত্রিকের কথা অনুযায়ী সে ওই জালটা সাথে করে নিয়ে এসে সে ওই গমগুলো ছিটিয়ে দেয় সেখানে। তো ছিটিয়ে দেওয়ার পরে দেখে যে ওই কবুতরগুলো সে গমগুলো খেতে এসেছে। তো সে একটা গাছের পেছনে লুকিয়েছিল, ওই গাছের পেছন থেকে সে সাথে সাথে ওই জালটা সে ছুঁড়ে মারে কবুতরগুলোর উপরে। ওইখানে প্রায় 10 থেকে 12টার মতো কবুতর ছিল। এর মধ্য থেকে 3টা কবুতর সেখান থেকে পালিয়ে যায়, আর বাকি 9টা কবুতর সে জালের ভেতর আটকে যায়। শ্যামল দত্ত এবার মহা খুশি। সে 9টা কবুতর দিয়ে খুব ভালোভাবেই তার গ্লাসটা টাটকা রক্তে পূর্ণ করতে পারবে। সে সব কবুতরগুলোকে জালের ভেতরে বন্দি করে সে তান্ত্রিকের সেই যে পুরনো ঘর ছিল, ইট গাঁথা, দেয়ালে শেওলা ধরা, সেই ঘরটার পেছনের দিকে চলে যায় এবং সেই জাল থেকে একটা একটা কবুতর বের করে সে গলা কাটে। গলা কেটে কেটে সে তার সম্পূর্ণ গ্লাসটা পূর্ণ করে এবং গতকালের মতো সে গ্লাসটাকে তান্ত্রিকের টেবিলের উপর রেখে চলে আসে। ওই দিনের মতো ওই কাজটা তার সম্পন্ন হয়। পরের দিন অর্থাৎ 3য় দিন শ্যামল দত্ত কী করবে সে আর বুঝতে পারছিল না। তো এইবার করলো কি, সে তখন বাজার থেকে গিয়ে ফার্মের মুরগি আছে না, পোলট্রি মুরগি সাদা, ওই মুরগিগুলো সে 6টা মুরগি কিনে আনে। 6টা মুরগি কিনে এনে সে সেগুলোকে জবাই করে সে রক্ত দিয়ে সে গ্লাস পূর্ণ করে ওই 3য় দিনের মতো 3য় দিনের সে কাজটা সে সম্পূর্ণ করে ওই ফার্মের মুরগি দিয়ে। কিন্তু এর পরের দিন অর্থাৎ 4র্থ দিন শ্যামল দত্ত আর কোনোভাবেই কোনো ব্যবস্থা করতে পারছিল না। কোথা থেকে সে রক্ত জোগাড় করবে? নিজের শরীর থেকে সে আধা গ্লাস রক্ত দিবে, সে এটা পারবে না, সেটা কোনোভাবেই পারবে না। নিজের শরীরকে ক্ষত করে সে রক্ত দিতে কোনোভাবেই পারবে না। সে কোনোভাবে কোনো পশু পাখি কোনো কিছুরই সে ব্যবস্থা করতে পারছিল না। এদিকে দুপুর পেরিয়ে যায়, তান্ত্রিক ওই দিন বাড়িতেই ছিল। সে তান্ত্রিক তাকে ডাকায় যে তুমি কি এখনও কোনো ব্যবস্থা করতে পারোনি? তখন সে মূলত বলে যে না, আমি তো এখনও পারতেছি না। তখন তান্ত্রিক বলে চেষ্টা চালিয়ে যাও, অন্ধকার নামার আগে সে কাজটা করতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। শ্যামল দত্তর আর কোনো উপায় ছিল না। শ্যামল দত্ত অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে ওই দিন রক্ত জোগাড় করতে পারেনি। সন্ধ্যা পেরিয়ে গেলে শ্যামল দত্ত খালি গ্লাস নিয়ে ফিরে আসে সে অন্ধতান্ত্রিকের দরবারে। অন্ধতান্ত্রিক বুঝতে পারে শ্যামল দত্ত খালি গ্লাস নিয়ে ফিরেছে। সে বলে যে তোমার সময় ঘনিয়ে আসছে, তোমার জীবনের ঝুঁকি আছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। তান্ত্রিক বলতেছে যে তোমাকে দিয়ে আর হবে না, তোমার কাজও সম্পাদন করা হবে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, নাহলে তোমার জীবনের ঝুঁকি আছে। শ্যামল দত্ত তখন তান্ত্রিকের কাছে বলে যে আমাকে আজকের রাতটা থাকার অনুমতি দেন, কারণ এত রাতে আমি কোথাও যেতে পারবো না, এখন গাড়ি ঘোড়া সব বন্ধ, আগামীকালকে সকাল সে চলে যাবে। ওই দিন রাতটা সে তান্ত্রিকও ওখানে থাকে, কোনো সমস্যা হয় না, স্বাভাবিকভাবেই রাতটা কাটে। পরের দিন সকালে তাড়াতাড়ি করে সে তার বাড়িতে চলে আসে এবং সে সকালে রওনা দিয়েছিল, দুপুরের আগেই সে বাড়িতে চলে আসে। সারাদিন কাটে বেশ চিন্তা ভাবনায়। সে যা চেয়েছিল তা কি সে পাবে না? সে তার পিসির মেয়েকে সে বিয়ে করতে পারবে না। সারাদিন এরকম চিন্তা ভাবনায় তার কাটে। সে তান্ত্রিকের ওখানে গিয়ে যা যা করলো এইসব বিষয়ে সে মাথা ঘামাচ্ছিল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে আসে। রাতের খাবারটুকু খেয়ে সে তার রুমে চলে যায়। তার রুমটা ছিল আলাদা, সে আলাদাভাবে একা রুমে থাকতো এবং তার মা এবং তার বাকি ভাই বোনেরা অন্য রুমে থাকতো, যার যার রুম ছিল আলাদা আলাদা। তো যখন শ্যামল দত্ত তার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তার বিছানায় শুয়ে পড়ে সে এবং রুমের লাইটটা সে নিভিয়ে দেয়। রুমের লাইটটা নিভিয়ে সে মোবাইল টিপতেছিল এবং হঠাৎ করে তার মনে হলো যে তার রুমের সামনের দিকে যে জানালাটা আছে সেই জানালার পর্দাটা যেন দুলছে।
তো সে ফ্ল্যাশলাইটটা অন করে দেখতেছে যে না, কিছুই না, জানালা তো লাগানো, কিন্তু হঠাৎ করে পর্দা দুলে উঠলো কেন? তার একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, বাইরে বৃষ্টি হয়েছে, যে কারণে রুমটা অনেকটা ঠান্ডা হয়ে আছে। তাই সে রুমের ভেতরে যে সিলিং ফ্যানটা ছিল সেটা সে বন্ধ করে রেখেছিল। সিলিং ফ্যান বন্ধ করে রাখা সত্ত্বেও, বাইরের জানালা লাগিয়ে রাখা সত্ত্বেও কেন ঘরের ভিতরে জানালার পর্দা দুলছে? সে কিছুটা ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে তান্ত্রিক যে বলেছিল তার জীবনের ঝুঁকি আছে, ওইরকম কোনো সমস্যা হচ্ছে না। তো সে ওইদিকে আর পাত্তা দেয় না, সে তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আবারও, এবং কিছুক্ষণের মধ্যে সে আবারও টের পায় যে তার রুমের ভেতর কেউ হাঁটাহাঁটি করছে, এবং সে স্পষ্টভাবে এটা বুঝে। তা আপনার রুমের ভেতরে যদি কেউ লাইট বন্ধ করে রাখেন, কিন্তু কেউ যদি আপনার রুমে ফ্লোরের মাঝে হাঁটাহাঁটি করে ফ্লোরের মধ্যে, তা আপনি তো অবশ্যই টের পাবেন। টের পাওয়ার কথা। স্বাভাবিকভাবে শ্যামল দত্ত এই বিষয়টা টের পায়। সাথে সাথে শ্যামল দত্তের দৃষ্টি সজাগ হয়ে ওঠে। সে সাথে সাথে তার মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে সে যেখানে হাঁটার শব্দ পাচ্ছে সেদিকে সে লাইটটা তাক করে, এবং সে দেখতে পায় একটা কালো কুচকুচ একটা দেহ, লম্বা আকৃতির, এবং সেই দেহটার মাথা প্রায় সিলিং পর্যন্ত ছুঁয়ে এমন অবস্থা। হাতগুলো হাঁটুর নিচ অবধি নেমে এসেছে এবং আঙ্গুলগুলো এতটাই লম্বা লম্বা মনে হচ্ছিল, এবং আঙুলের নখগুলো বেশ লম্বা লম্বা ছিল, এবং সমস্ত শরীর ছিল কালো। সে ফেসটা কোনোভাবেই দেখতে পাচ্ছিল না। ওই অবয়বটাকে যখন সে দেখতে পায়, সে বুঝতে পারে এটা মানব জাতির কেউ না, এটা অবশ্যই সেই তান্ত্রিকের বলা। সে তান্ত্রিক বলেছিল যেটা, সেই জিনিস সেটা বুঝতে পারে। থরথর করে কাঁপছিল জায়গা থেকে বসে বসে। সে জুড়ে যে চিৎকার দিয়ে যে তার ছোট কাকু, তার বড় কাকু, এদেরকে সে ডাকবে, তার মাকে সে ডাকবে, সেই শক্তিটুকু সে পাচ্ছিল না। দেখতে পায় দেখতে দেখতে এক পর্যায়ে সে অবয়বটা তার দিকে মাথা ঘুরে যখন ওই অবয়বটা তার দিকে তাকায়, তখন শ্যামল দত্ত যেটা দেখে যে ওই অবয়বটার মাথায় কোনো চুল নেই, একদম খালি, এবং মাথাটা ফেটে চৌচির হয়ে আছে, এবং ভিতরে লাল লাল কোনো বস্তু দেখা যাচ্ছে, এবং দাঁতগুলো খুবই ধারালো মনে হচ্ছে, চোকা চোকা, অনেক লম্বা, আর চোখগুলো লাল টকটক করছিল। ওই অবয়বটা শ্যামল দত্তের দিকে তাকে একটা বিচ্ছিরি হাসি দিয়ে সে বলতে থাকে, রক্ত চাই, রক্ত, টাটকা রক্ত দিবি না? তুই আমার শর্ত পূরণ করতে পারিস নাই, এখন সেই শর্ত আমি নিজেই পূরণ করতে এসেছি। তোর রক্ত দিয়ে আমি আমার স্বাদ মেটাবো। এই কথা বলে অবয়বটা এক লাফ দিয়ে ওই জায়গা থেকে শ্যামল দত্তের বিছানায় এসে দাঁড়ায়। বিছানায় এসে দাঁড়ানোর পর ওই অবয়বটা একটা হাত দিয়ে শ্যামল দত্তের গলা চেপে ধরে এবং তাকে শূন্যে তুলে ধরে। শ্যামল দত্তের এই জিনিসটা ফিল হচ্ছিল, মানে সে কোনো স্বপ্নে দেখছে না, বাস্তবে এই জিনিসটা ঘটছে, এবং সে যেটা অনুভব করতে পারে, কালো লুমওয়ালা হাত, একটা বড় হাত তার গলা চেপে ধরে আছে, এবং হাতের মধ্যে যে লোমগুলো বিদ্যমান, সেই লোমগুলো অনেকটা ধারালো কাটার মতো। সজারুর যেরকম ধারালো কাটা থাকে সমস্ত শরীরে বিদ্যমান, এরকম ওই অবয়বটার হাতে, সম্পূর্ণ হাতে এরকম কাটা বিদ্যমান ছিল। সে কাটাগুলো তার গলায় বিধে উঠছিল, এবং তার গলা থেকে ফুটি ফুটি করে রক্ত ছিটকে পড়ছিল, এবং সে ব্যথায় যন্ত্রণায় ছটফট করছিল ওই অবয়বের হাতে ঝুলে থাকা অবস্থায়। একটা পর্যায়ে অবয়বটা শ্যামল দত্তকে নিচে একটা হালকা করে খাটের উপরে তো খাটের উপরে তার যেহেতু তুষক থাকে, তুষক 2 পলা করে তার তুষক বিছানো ছিল খাটের উপরে, তো যে কারণে শ্যামল দত্ত এতটা আঘাত পায় না। এবং একটা পর্যায়ে সে অবয়বটা সরাসরি তার বুকের উপর চেপে বসে তার ধারালো নখ দিয়ে তার বুকের মধ্যে আঁচড়াতে থাকে, এবং বলতে থাকে, তোর বুক চিরে আমি এখন রক্তপান করব। এই পর্যায়ে শ্যামল দত্ত, মানে সে অজ্ঞান হয় না, সে সজ্ঞানেই থাকে, এবং সেই জিনিসগুলো ফিল করছিল, অনুভব করছিল, এবং জোরে জোরে সে চিৎকার করছিল। এক পর্যায়ে তার গলা দিয়ে সে চিৎকার
চলে আসে এবং সাথে সাথে সে দরজা খোলার শব্দ পায়। দরজা খোলার শব্দ পেতেই তার দেখতে পায় তার ছোট কাকু রুমের ভেতরে প্রবেশ করেছে এবং ছোট কাকু এসে তাকে সাথে সাথে ধরে ফেলে, ধরে রুমে লাইট জ্বালিয়ে দেয় এবং দেখে যে না, ভেতরে কেউ নেই। তো তখন তার গলা থেকে ছোট ছোট ফুটুফুটি করে রক্ত বের হচ্ছিল এবং বুকের মধ্যেও কয়েকটা আঁচড়ের দাগ তার কাকু দেখতে পায় এবং দেখতে পায় ওই আঁচড়ের দাগ থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। আর কাকু যখন রুমের ভেতর ঢুকে লাইটটা অন করে দেয় রুমের, তখনই শ্যামল দত্ত অজ্ঞান হয়ে যায়। ওই রাতে আর তার জ্ঞান ফিরেনি এবং সে যখন সজ্ঞানে ফিরে আসে তখন দেখে সকাল হয়ে আছে। তার গলায় ব্যান্ডেজ করা, তার বুকের মধ্যেও বেশ কয়েকটা অংশ ব্যান্ডেজ করা। কিভাবে কি হয়েছে জানতে চাইলে সে রাতের কথা কোনোভাবেই মনে করতে পারছিল না ওই সময়। তখন তার কাকু বলে, তার কাকু নাকি বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। তো একটা পর্যায়ে দেখেন যে শ্যামল দত্তের রুমের জানালাটা খোলা এবং পর্দাটা হালকা করে সরানো। তো তিনি যখন শ্যামল দত্তের রুমের দিকে তাকায় তখন তিনি নাকি দেখতে পান শ্যামল দত্ত সে তার নিজের আঙুল দিয়েই বুকের মধ্যে জোরে জোরে আঁচড় দিচ্ছে এবং গলার মধ্যেও জোরে জোরে খামচি দিচ্ছে। এই জিনিসটা নাকি শ্যামল দত্তের ছোট কাকু দেখতে পায়। তো দেখতে পেয়ে তিনি সাথে সাথে রুমের ভেতরে প্রবেশ করেন এবং তিনি বারবার শ্যামল দত্তকে জিজ্ঞেস করছে যে তুই কেন এরকম করতেছিলি। কিন্তু শ্যামল দত্ত তো জানে সে নিজে কি অনুভব করেছে, কিন্তু সে আসলে বুঝতে পারছে না যে সে যেটা দেখেছে, তাকে যে জিনিসটা আক্রমণ করেছে, এই জিনিসটা কেন তার কাকু দেখতে পায়নি। তার কাকু কেন দেখতে পেল যে শ্যামল দত্ত নিজেই তার বুকের মধ্যে তার ধারালো নখ দিয়ে আঁচড় দিচ্ছে। তো বেশ কয়েকদিন যাবার পর অনেকদিন জ্বর থাকে শ্যামল দত্তের, প্রচণ্ড জ্বর থাকে এবং ধীরে ধীরে ট্রিটমেন্টের পর ডাক্তারের দ্বারা তার জ্বরটা কমে আসে। তো জ্বর কমে আসার পরে সে ওই পুরোহিতের সাথে তাদের যে মন্দিরের পুরোহিত ছিল, কিছুটা সুস্থ ফিল করলে সে ওই পুরোহিতের সাথে দেখা করতে যায় এবং ওই পুরোহিতের সাথে সমস্ত ঘটনা, সে যে তান্ত্রিকের কাছে গিয়েছিল, তান্ত্রিক এরকম এরকম কাজ তাকে দিয়েছিল, সে বশ করতে চেয়েছিল তার পিসির পরিবারকে এবং এরপরে তার বাড়িতে এসে এরকম জিনিস ঘটেছে, সে অবয়ব তাকে আক্রমণ করেছে রুমের ভেতরে। তো এই ঘটনাগুলো, সম্পূর্ণ ঘটনাগুলো বলার পর সেই পুরোহিত বলছিলেন যে যে জিনিস তোমার সাথে ঘটেছে এগুলোর ঘটনা তিনি জীবনে শুনেননি এবং তিনি এটা বিশ্বাস করছেন। তবে তিনি আরেকটা কথাও বলেন যে তোমার বাবা হয়তো তোমাকে স্বপ্নে এসে তোমাকে সাবধান করতে চেয়েছিলেন। তোমার বাবা হয়তো বুঝতে পারছিলেন আগে থেকেই তুমি এরকম কোনো কাজ করবে, তাই তিনি মৃত্যুর পরেও হয়তো কোনোভাবে তোমার স্বপ্নে এসে তোমাকে সাবধান করতে চেয়েছিলেন, কিন্তু কিছু খারাপ জিন তোমাকে সে কাজটা করতে হয়তো দিচ্ছিল না, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল তোমার বাবার রূপে এসে। কিন্তু লাস্টে যে স্বপ্নটা শ্যামল দত্ত দেখেছিল যে তার বাবা কিছু বলতে চাচ্ছে, তো এটা স্বপ্ন নাকি সত্যি ছিল এবং তার বাবাই নাকি তাকে স্বপ্নে দেখা করে তাকে সাবধান করতে চাইছিল। এই ঘটনার পর সব কিছু শোনার পর সেই পুরোহিত তখন শ্যামল দত্তকে নিয়ে একজন ভালো কবিরাজের কাছে যান। অবশ্যই কবিরাজ ছিলেন একজন মুসলিম কবিরাজ। তো শ্যামল দত্ত প্রথমে যেতে রাজি হননি, কারণ তিনি হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, তিনি মুসলিম ধর্মের কারো কাছে গিয়ে কেন তিনি চিকিৎসা নেবেন, তো এটা তিনি মানতে পারছিলেন না। কিন্তু পুরোহিত বলেন যে আসেন, আপনি আসলে বুঝতে পারবেন বিষয়টা। তো তারপর একজন মুসলিম কবিরাজের কাছেই শ্যামল দত্তকে নিয়ে যাবে পুরোহিত। তারপর মুসলিম কবিরাজ বেশ কিছুদিন যাবৎ, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ থেকে প্রায় 10 দিনের মতো প্রতিদিন শ্যামল দত্তের বাসায় আসতেন। এসে তিনি একটা রিচুয়াল করতেন। ওই রিচুয়াল করে করে শ্যামল দত্তকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতেন। তো এক পর্যায়ে ওই মুসলিম কবিরাজ শ্যামল দত্তকে কিছু পানি পড়া দেন, অর্থাৎ জমজম কূপের পানি পড়া দেন। তো জমজম কূপের পানি পড়া আমাদের মুসলিমদের জন্য তো অবশ্যই পবিত্র। তো সেই জিনিসটা শ্যামল দত্তকে দেওয়ার পর প্রতিদিনই শ্যামল দত্ত সেই পানিটা পান করত। তো এবং এক পর্যায়ে ধীরে ধীরে তার শরীর সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তীতে সে ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি।
তার যে পিসির বোন ছিল সেই পিসির বোনেরও সময় মতো বিয়ে হয়ে যায়। এবং এই ঘটনার পরে শ্যামল দত্ত পুরোপুরিভাবে ওই আশাটা ছেড়ে দেয় এবং সে ঠিক করে নেয় যে সে তার মা এবং তার কাকুদের দেখানো পছন্দ করা মেয়েকেই সে বিয়ে করবে। ওই দিকে আর সে লোভ করবে না। এবং সে যেটা করেছে সেটা নিশ্চয়ই ভুল কাজ করেছে। সে ভুল কাজ করার কারণেই সে ব্ল্যাক ম্যাজিক করে সে ওই ফ্যামিলিকে বসে আনতে চেয়েছিল। তো এই কাজটা থেকে সে বিরত থাকে এবং সে প্রতিজ্ঞা করে যে সে আর এই ধরনের কাজ কোনোদিন করবে না। তো ওই মুসলিম তান্ত্রিক ওই মুসলিম কবিরাজ এই জিনিসটাই তাকে বলছিল যে তুমি ব্ল্যাক ম্যাজিক করে আরেকজনের ক্ষতি করতে চেয়েছিলে দেখি তোমার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো তোমার ঈশ্বর, তোমার সৃষ্টিকর্তা হয়তো তোমার উপরে করুণা করেছে, যে কারণে তুমি বেঁচে গিয়েছো। কারণ এইসব ক্ষেত্রে অনেক খারাপ ধরনের ঘটনা ঘটে এবং এইসব খারাপ জিন যারা প্রতিজ্ঞা করে আসে যে তাকে মেরে ফেলবে, তো তারা নাকি এত সহজে ছাড় দেন এবং তাদের হাত থেকে বাঁচাও নাকি অনেক কঠিন। তো এইসব বিষয়ে সে ওই কবিরাজের কাছ থেকে জানতে পারে। তো পরবর্তীতে সে সব কিছু ছেড়ে দিয়ে সে তার নিজস্ব ধর্মের পথে চলাফেরা শুরু করে দেয় এবং বেশ কয়েক সপ্তাহের মধ্যেই সে একটা ভালো চাকরির ব্যবস্থা পায়। তো পরবর্তীতে ভালোভাবেই তার লাইফ কাটছিল এবং পরবর্তীতে সে তার পরিবারের দেখানো মেয়েকেই বিয়ে করে ফেলে। তো এই ছিল আজকের ঘটনাটি। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে অথবা আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো প্যারানর্মাল ভৌতিক ঘটনা থাকে তাহলে আপনারাও কিন্তু আপনাদের ঘটনাটি শেয়ার করতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভৌতিকতা@gmail.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আমার নানা বাড়ির কাছে একটা মসজিদ ছিল। ঘটনাটা আজ থেকে প্রায় 5-6 বছর আগের। আমি প্রায়ই প্রতি ওয়াক্তে সেই মসজিদে নামাজ পড়ার চেষ্টা করতাম। আমি একদিন নানা বাড়ির কাছের সেই মসজিদে মাগরিব বা এশার যে কোনো ওয়াক্তে নামাজ পড়ে বের হচ্ছিলাম। যতটুকু মনে পড়ে সম্ভবত এটা মাগরিবের নামাজের পরেই আমি বের হচ্ছিলাম। আমি দেখি আমার সাথে মসজিদের ইমাম সাহেবও মসজিদ থেকে বের হচ্ছিলেন। আর আমার ছোটবেলা থেকে একটা স্বভাব আছে, আমি যে মসজিদে নামাজ পড়তে যেতাম সেই মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনের সাথে বেশ ভাব করে নিতাম। তা আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বলি, কেমন আছেন? এমন করে আমাদের বেশ কিছুক্ষণ কথা হয়। তারপর আমি বলি, চলেন বাসার দিকে যাই। যেহেতু তার বাসা এবং আমার নানা বাড়ি একদিকেই যেতে হয়, কিন্তু ওনার বাড়ি একটু দূরে ছিল আর ওনার বাসাতে একটা ব্রিজ পড়ে। তা আমরা কথা বলতে বলতে নানা বাড়ির সামনে পৌঁছাই। তখন আমি ওনাকে কৌতূহল করে বসি, মানে কৌতূহল করে একটা কথা বলে জিজ্ঞাসা করে বসি যে, আচ্ছা হুজুর, আপনি যে এত দূর থেকে নামাজ পড়াতে আসেন, আপনি তো অনেক সময় এশার নামাজ এরকম পড়াতে আসেন, আবার দেখা যায় যে ফজরও পড়াতে আসেন, আবার অনেকদিন মুয়াজ্জিন সাহেব না আসলে আপনার ফজরে আজানও দিতে হয়, যার ফলে আপনাকে অনেক আগে বাসা থেকে বের হতে হয়। তো এত আগে বের হন, আপনার কীরকম ভয় লাগে না এই গ্রামের সাথে আসতে? তো উনি একটু হাসেন এবং বললেন, না তেমন না। তো এই আর কি, অনেক সময় রমজান মাসে রাতে দ্রুত সারির আগে অর্থাৎ 2টার দিকে আসতে হয়। তুমি তো জানোই যে রাত 2টা-2:30 থেকে মসজিদের এলান করে লোকদের ডাকা হয় সাহরির জন্য। তো তারপর তাকে বলি, ও রমজান মাসে তো তখন ভয় থাকার কথা না, তখন সব শয়তান বাধা থাকে, তখন তো কোনো খারাপ দিন থাকে না। তিনি উত্তরে বলেন, আরে না, শয়তানকে রমজান মাসে বাধা হয় তার মানে এটা না যে খারাপ জিন কোনো সমস্যা করে না। তেমন না, অনেক সময় দেখবা রমজান মাসেও মানুষকে কিন্তু জিনে ধরে বা ভয় দেখায়। এই কথা শুনে আমি ইমাম সাহেবকে বলি, তার মানে আপনার সাথে কিছু হয়েছে নাকি? আমাকে বলেন, আমি শুনি একটু। কিন্তু আমি দেখলাম তিনি বারবার এড়িয়ে যাচ্ছিলেন। তখন আমিও নাছরবান্দার মতো ওনাকে চাপ দিতে থাকি। যেহেতু উনি আমার দুঃসম্পর্কের মামা হয়, তাই ভাগিনার একটা অন্যরকম আবদার থাকে। তা আমি বারবার বলায় তিনি বলতে বাধ্য হন।
উনি বললেন, আমার বাসা যেতে একটা ব্রিজ পড়ে, দেখেছো না? এটা ভালো না, এটা নিয়ে মানুষ অনেক কথা বলে। ঘটনাটা ঘটে গত বছর রমজান মাসে। আমি খুব দ্রুত সেহরি শেষ করি। তখন রাত 2টা হবে। তো আমি মসজিদে যাচ্ছিলাম, কারণ সেদিন মসজিদে মুয়াজ্জিন ছিল না। আর গ্রামে সেহরির সময় শেষ হওয়া ঘণ্টাখানেক আগে থেকে মসজিদের মাইকে মানুষকে ডাকা শুরু করতে হয়। তো আমি সেহরির শেষ দিকে মানে সেহরিটা শেষ করে এরকম রেডি হয়ে বাসার থেকে বের হই। তো বের হয়ে আমি মেইন রোডে উঠে হাঁটতে থাকি মসজিদের দিকে। আমার বাসা থেকে মেইন রোডে ওঠার একটু পরেই সেই ব্রিজ। আমি সেই ব্রিজের সামনে যেতে যা দেখি তা অসম্ভব ভয়ঙ্কর ছিল। আমি দেখি ব্রিজের শেষ মাথার বামে বিরাট বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মানে ব্রিজটা অনেক উঁচু ছিল আর নিচ দিয়ে খাল বয়ে গেছে। সে অবয়বটা এত বড় ছিল যে তার পা ছিল সেই খালে এবং তার মাথা ব্রিজ ছাড়িয়েও উপরে উঠে গেছে। সে এত বড় যে আমি এত দূর থাকা সত্ত্বেও তাকে দেখতে আমার মাথা উপরের দিকে তাকাতে হচ্ছিল। আর সে দেখতে কি ভয়ঙ্কর তা বলার মতো না। বীভৎস তার মুখ ছিল, লাল বড় বড় চোখ। সে এক নজরে আমার দিকে তাকিয়েছিল। এসব দেখে পুরা শরীর আমার ভয় জমে যাচ্ছিল। আমার গায়ে কেমন যেন একটা শিহরণ দিয়ে ওঠে। আমি ঘামতে শুরু করি। আমার গা একদমই, আমি তখন এরকম নাড়তে পারছিলাম না, এমনকি মুখ থেকে কোনো সুরাও বের হচ্ছিল না। ভয় পাচ্ছিলাম প্রচণ্ড। এমন করে কতক্ষণ যে গেছে কোনো হিসাব নাই। এমন সময় হঠাৎ করে আমি দূর থেকে আজানের শব্দ শুনতে পাই। আজানের শব্দ শোনার সাথে সাথে আমি দেখি সে অবয়ব নাই, আমি নড়তে পারছি। সেদিন আজান দেওয়ার এবং নামাজ পড়ার দুটাই আমার দায়িত্ব ছিল। তাই আমি তড়িঘড়ি করে দ্রুত মসজিদে চলে যাই। এই ছিল ইমাম সাহেবের সাথে ঘটা ঘটনা। আমি ইমাম সাহেবের কাছ থেকে এই ঘটনা শুনে এসে আমার মামাতো ভাই মনুলকে বলি, কিরে, এই মসজিদের ইমাম সাহেবের সাথে নাকি সত্যি সত্যি ঘটনা ঘটেছে? সে বলে, হ্যাঁ ভাইয়া, এমন ঘটনা আরও অনেকের সাথে ঘটেছে। হুজুরের মানে ইমাম সাহেবের মায়ের সাথে এমন একটা ঘটনা ঘটেছে। তো আমি তাকে বলতে বললে সে বলা শুরু করে হবে যে বেশ কয়েক বছর আগে এই ঘটনাটা ঘটে। একদিক এই মসজিদের ইমাম সাহেবের মানে একটা দিন এরকম মসজিদের ইমাম সাহেবের মা রাত প্রায় 10টার দিকে বাসায় খাবার পানি ছিল না দেখে এক হাতে পানির কলসি এবং অন্য হাতে পানির জগ নিয়ে বাসা থেকে বের হয়, কারণ খাবার পানির টিউবওয়েলটা তাদের বাসায় ছিল না। তাই তাদেরকে খাবার পানি নিতে মেইন রোড থেকে উঠে একটু সামনে এগিয়ে গেলে মানে এগিয়ে যেতে হবে। তো মানে ওই মোট কথা টিউবওয়েলটা ওইখানে ছিল। তো যেহেতু গ্রামের রাস্তা, স্ট্রিট লাইট থাকে না, তাই পথ চলাচলের জন্য গ্রামের মানুষেরকে টর্চ ব্যবহার করতে হতো। কিন্তু ইমাম সাহেবের মায়ের দুই হাতেই পানির পাত্র ছিল, তাই তিনি লাইট নিয়ে বের হতে পারেননি সেই রাতে। তিনি বাসা থেকে বের হয়ে দেখেন যে আকাশ পরিষ্কার এবং চাঁদের আলোতে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তিনি নির্দ্বিধায় পানি নিতে বের হন। পানির টিউবওয়েল ছিল মেইন রাস্তার থেকে একটু সামনে। তাদের বাসা থেকে বের হয়ে একটু সামনে মেইন রাস্তা। তিনি বাসা থেকে বের হয়ে রাস্তা দাঁড়ায়। সে রাস্তা দাঁড়িয়ে বামে ঘুরে একটু সামনে গেলে টিউবওয়েল এবং ডানে ঘুরে দাঁড়ালে সামনে সেই ব্রিজ। সেই ডান দিকে তাকালেই ব্রিজটা স্পষ্টভাবে একবারে সুন্দরভাবে দেখা যায়। তো উনি মেন রোডে উঠে ডানে ঘুরেননি, সোজা বাম দিকে ঢুকে যায়, যে টিউবওয়েলের দিকে যেখানে ছিল সেখানে যাচ্ছে। তো কিন্তু বামে ঘুরতে ঘুরতে তিনি তার ডান দিকের কিছু একটা সময়ের জন্য অদ্ভুত একটা বড় জিনিস দেখতে পান। তার এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কারণে তিনি আবার ঘুরে যান, যেটা কিছু দেখলাম নাকি আমি। এবং তিনি যা দেখেন তা দেখে তিনি স্থির হয়ে যান। তিনি দেখতে পান যে সেই ব্রিজের ডান দিকে, অর্থাৎ ডান পাশে বিকট দর্শন বিরাট বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে অবয়বটি এত বড় ছিল যে তার পা খালের দিকে নামানো ছিল এবং মাথাটা ব্রিজ পার হয়ে উপরে উঠে চলে গেছে।
সেই ব্রিজের উচ্চতার বিবরণ এমন যে নিচে প্রবাহিত খাল থেকে ব্রিজের উচ্চতা পরিমাপ করলে খাল থেকে ব্রিজটা প্রায় 2-3 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে। এই দৃশ্য দেখি ইমাম সাহেবের মা যেন পুরা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি তিনি যে চিৎকার করবে সেটাও তিনি পারছিলেন না, তার মুখ থেকে গোংরানি আওয়াজ আসছিল। তিনি অনেক কষ্টে দোয়া দুধ পড়ার চেষ্টা করেন, কিন্তু সব গুলিয়ে ফেলছিলেন, কিছু ঠিক মতো পড়তে পারছিলেন না। এমনভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তিনি মনে মনে শুধু আল্লাহ আল্লাহ বলে এটুকু পড়তে সক্ষম হন। এরপর তিনি হঠাৎ তার শরীরে হালকা অনুভব করেন, যেন তিনি নড়াচড়া করতে পারেন। তো তিনি তার শরীরের শেষ শক্তি আর সাহস যোগে তার হাতে থাকা জগ এবং কলসি সেইখানে ফেলে দিয়ে তার বাসার দিকে দৌড় দেন। তাকে এমন দৌড়ে ঘর ঢুকতে দেখে তার স্বামী এবং ছেলেরা তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে। তিনি এত ভয় পেয়েছিলেন যে প্রথমে কিছু বলতে পারছিলেন না, তারপর তিনি আস্তে আস্তে সব কিছু খুলে বলেন। এসব শুনে তার বড় ছেলে যেহেতু ইমাম, তাই তিনি মাকে দোয়া করে ফু দেন। তারপর তার মা আস্তে আস্তে সুস্থ হন এবং অনেকেই নাকি এরকম অবয়বটা সেই ব্রিজে এখানে দেখেছেন, যেটা ওনার ছেলেও দেখেছিল আর কি। ঘটনাটি ছিল মাহমুদ হোসেন ভাইয়ের। অসংখ্য ধন্যবাদ ভাই। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি মা মেহবতী কথা আজকে শুরুতে একটি ঘটনা শেয়ার করে ফেললাম এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি যাচ্ছি আজকের এপিসোডের আরও একটি ঘটনায়। এই ঘটনাটা পাঠিয়েছেন তাহসিন আহমেদ ভাই। তিনি আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন সিলেট থেকে। ওনার ঘটনাটি আমি এখন চলে যাচ্ছি। তো তিনি যেভাবে শেয়ার করেছেন সেটাই আপনাদের মাঝে আমি এখন তুলে ধরছি। 2021 সালের শেষ দিক, অক্টোবর মাস। করোনার ভয় তখনও পুরোপুরি যায়নি। মাঝে মাঝে হাসপাতাল থেকে ফোন আসে, নূর ভাই আরেকটা নিতে হবে। আমার কাজ হাসপাতাল থেকে লাশ নিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া। অনেকেই করে না এই কাজ, ভয় পায়, আমি করি। এই কাজে চলি আমি। সেদিন রাত 1টা নাগাদ ফোন এলো, নূর ভাই সিলেট হাসপাতাল থেকে একটা হিন্দু ধর্মের মানুষ আছে, তার একটা লাশ নিতে হবে, কুলারে নিয়ে যাবেন কিন্তু এখনই। তাই আমি বললাম রাত 2টা বাজে, এখন সকাল হলে নিলে হয় না? তোপাস থেকে ফিস করতে একটাই কথা, ভাই পরিবার বলছে রাতেই দাহ দিতে হবে, এক মুহূর্ত দেরি হইলে নাকি তাতে সমস্যা হয়ে দাঁড়াবে। তা আমি ঠিক বুঝলাম না, কিন্তু পয়সা ভালো। বললাম আচ্ছা দাঁড়ান আসতেছি। গাড়িতে তখন গ্যাস শেষ। তাড়াহুড়ায় কিছুটা এরকম গ্যাস ভরলাম, আরেকটা কম্বল নিলাম গায়ে দেওয়ার জন্য। হাসপাতাল থেকে বের হলাম লাশ নিয়ে, পুরাপুরি মোড়ানো, সাদা কাপড়ের ভিতরে, তীব্র গন্ধ। করোনায় মারা যায় বৃদ্ধ লোক, নাম তার ভোলানাথ সরকার। তো তার আত্মীয়রা কেউ এলো না, শুধু একজন মাঝবয়সী হিন্দু পুরোহিত একপাশে দাঁড়িয়ে শুধু মন্ত্র পাঠ করছিলেন। চোখে মুখে ছিল অদ্ভুত রকমের আতঙ্ক। আমি গাড়ি স্টার্ট করলাম, গন্তব্য কিন্তু কুলাউড়া শ্মশানের দিকে। রাত তখন 2:15। সিলেট শহর পেছনে ফেলে দিলাম, চারপাশ ঘন কুয়াশা, জঙ্গলে ঢাকা রাস্তা, একবার নিঃশব্দ। একমাত্র আমি আর আমার পেছনে একটি মৃতদেহ। চলতে চলতে অদ্ভুত কেমন একটা অনুভূতি লাগা শুরু করলো। মনে হলো গাড়ির ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে। সামনের আয়নায় দেখলাম সাদা কাপড় ঢাকা লাশটা কেন জানি মনে হলো যে নড়ে উঠল। আমি ব্রেক চাপলাম না, চোখ বড় বড় করে চেয়ে আমি চোখ বড় বড় করে আমি আয়নার দিকে চেয়ে আছি। আবার ঠান্ডা মাথায় নিজেকে বোঝালাম এটা চোখের ভুল, এত রাতে শরীর দুর্বল বা চোখ ফাঁকি দিচ্ছে কোনো কারণে, হয়তো আমি এগুলো দেখছি। গাড়ি চালাতে চালাতে মোগলা বাজার পার হলাম। ঠিক তখনই রাস্তার দুপাশে দুই আধারে মানুষের ছায়া দেখতে পেলাম। কেউ এক জায়গায় দাঁড়িয়ে, কেউ ধীরে হাঁটছে, আর শুনছি হিন্দুদের মন্ত্র পাঠ করার আওয়াজ, যেগুলো পুরোহিত যে মন্ত্র পাঠ করে। মনে হচ্ছে যে যেন একটা গহীন মন্দিরের ভিতরে আমি ঢুকে গিয়েছি এবং সেখান থেকে সুরগুলো ভেসে আসছে। আমি ভয় পেলাম না তখন, শুধু কান খাড়া করে চললাম। কিন্তু হঠাৎ একটা মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে, সাদা শাড়ি, কপালে লাল সিঁদুর, হাত উঁচু করে বলতেছে,
ভোলানাথের দাহ করা হবে না, সময় পেরিয়ে গেছে। আমি চোখ বন্ধ করে আবার খুললাম, কেউ নাই। কিন্তু গাড়ি অটো ব্রেক করে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু ব্রেক করিনি, একবারে বন্ধ। ইঞ্জিন মনে হচ্ছে ডেড। আকাশে চাঁদ নেই, গা ছমছম করছে এবং কুয়াশার মতো মনে হচ্ছে চারপাশে। আর পেছনের সিট থেকে হঠাৎ একটা গলার আওয়াজ, তুই সময় মতো নিয়ে আসতে পারলে না, এখন দাহ হবে না, আমি ফিরবো, আমি ফিরবো। আমি দরজা খুলে বের হতে চাইলাম, কিন্তু দরজা লক, নিজে নিজেই লক হয়ে গেল। গাড়ির জানলা বরাবর দেখি দুপাশে সারি সারি লোক দাঁড়িয়ে আছে, সবার গায়ে ধুতি, গলায় পৈতা, কিন্তু চোখ নাই। চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত। তারা একসাথে মন্ত্র পড়ছে, ভোলানাথ ফিরে আয়, ভোলানাথ ফিরে আয়, ভোলানাথ ফিরে আয়। গাড়ির ভেতরে ধোঁয়া ভরতেছে এবং আমি দম নিতে পারতেছিলাম না। আর তখন সাদা কাপড়ের নিচ থেকে ভোলানাথ মনে হচ্ছে পিছন থেকে বসে উঠলো। আমি মানে চোখে দেখে আমার আর তখন কিছু করার নাই। তার চোখ আগুনের মতো মনে হচ্ছে লাল, গলার আওয়াজ, যখন ডাকছি কেউ আসলো না, এখন দাহ না, আমি আবার ফিরবো। আমি চিৎকার দিলাম, ইয়া আল্লাহ তুমি আমার বাঁচাও। ঠিক তখনই হঠাৎ গাড়ি নিজে নিজে স্টার্ট দিল। আমি একদমই স্পিড দিলাম 90+, যেন ছিঁড়ে ফেলতে সব কিছু রাস্তাঘাটের। সকাল 6:30টায় কুলারা পৌঁছাই। শ্মশানের লোকজন বলল, এই লাশ তো আমরা আগেই দাহ করছি, তো এটা তুমি কার লাশ নিয়ে আসছো? আমি বললাম, ভোলানাথ সরকার। তারা বলে, ভোলানাথ তো গতকাল সকালেই মারা গেছে, ওর দাহ করা তো শেষ। আমি তো পুরা চুপ হয়ে আছি। আমি দেখি যখন লাশ বের করতে যাব, দেখি লাশ নাই। সিটে শুধু একটা সাদা কাপড় আর একটা পুঁথি খোলা, যার পৃষ্ঠায় শুধু একটাই লাইন, সময় ফুরালে মৃতরাও ফিরে আসে। প্রথমেই একটা এরকম এই লাইনটা, একটা লাইন আমার চোখে পড়ে আমার মাথাটা মনে হচ্ছে ঘুরপাক খাচ্ছে। তো একটা কথা, এই ঘটনাটা আমি বলছি না, বলছেন প্রিয়াংশু ধর নামের এক কুলারার লোক, যিনি নিজে বলেছিলেন ভোলানাথ শুধু মরেনি, সে এখনো আসে। সময় নভেম্বর 2021, জায়গা কুলাউড়া মহাশ্মশান সংলগ্ন কলাপুর এলাকা। প্রিয়াংশু ধর নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক স্ত্রী মারা গেছেন বহু আগেই। একমাত্র মেয়ে থাকে শ্বশুর বাড়ি, তিনি ওই এলাকাতেই একা থাকতেন। হঠাৎ এক রাত 3টা বাজে, কুয়াশা জমে আছে কাঁচা রাস্তায়। তো প্রিয়াংশুবাবু তখন পুকুর পাড়ে দাঁড়িয়ে পানির লাইন চেক করছিলেন, কারণ গত কয়েকদিন ধরে রাত হলেই কলের পানিতে কাদা, লালচে জলের মতো কিছু বের হতো। সেই রাতে তিনি পেছন থেকে চেনা গলার ডাক শুনলেন, প্রিয় দাদু। তিনি কেঁপে উঠলেন কণ্ঠটা শুনে। এই নামে তাকে ডাকত ভোলানাথ সরকার, তার ছোটবেলার বন্ধু। তবে ভোলানাথ তো মরে গেছে। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। আবছা কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে এলো একজন, সাদা ধুতি, গায়ে আগুনের মতো পোড়া দাগ, চোখে শূন্যতা। দাদা, তুমি তো বলেছিলে আয় মরলে তুমি মুখে অগ্নি দিবে, দিলা কই? প্রিয়াংশুবাবুর গলা শুকায় গেল। তিনি ধপ করে বসে পড়লেন। ভোলানাথ তখন হাত বাড়িয়ে বলল, তুমি তো কথা রাখলে না, এখন আমি তোমার অগ্নি হব। হঠাৎ বাতাস উঠল, গাছের পাতা পুড়ে যেতে লাগলো চোখের সামনে। ভোলানাথের শরীর থেকে ছাই উড়ে উড়ে চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, তারপর মিলিয়ে গেল। পরের দিন সকাল 6টা, পুকুরের ধারে মানুষ ভিড় করে। প্রিয়াংশুবাবুকে পাওয়া গেল অচেতন অবস্থায়, শরীরের একপাশে বেশ পোড়া, আর তার পাশেই পড়েছিল একটা আধ পড়া একটা বইয়ের মতো কিছু একটা হবে, যার পাতায় লেখা, বন্ধুতা দিয়ে প্রতিশ্রুতি ভাঙা যায় না, যে মুখ দেয় মুখে আগুন নেয়। সেদিনের পর প্রিয়াংশুবাবু আর কারোর সঙ্গে
খুব একটা কথা বলা পছন্দ করতেন না। আস্তে আস্তে তার মুখটা কেমন যেন শক্ত হয়ে যেতে লাগলো। কী ঘটনা ঘটেছিল তিনি তার স্ত্রীকে বলেছিলেন। একবার শুধু এক অদ্ভুত কথা বলেন হাসপাতালে নেওয়ার পর, ভোলানাথ শুধু এসেছিল না, সে এখনও ওখানে আছে। ও শ্মশানে থাকে না আর, সে খুঁজে মুখ যেই তারে ভুলে গেছে। পরবর্তী সপ্তাহ কুলারার 2 পুরোহিত হঠাৎ নিখোঁজ। দুজনে নাকি করোনার সময় কিছু লাশ না ছুঁয়ে অন্য কারো অন্য কারো দিয়ে যায়, না ছুঁয়ে নাকি দাহ করার জন্য নিয়ে যায়। তো লোকজন এখন বলে যাদের কথা ছিল ভোলানাথকে বিদায় দেওয়ার, তারা কেউই রেহাই পাইবে না। রাত হলে শ্মশানের দিক থেকে এখনো ভেসে আসে একটি আওয়াজ, আমি ফিরব, আমি ফিরছি, সময় শেষ। তাহসিন আহমেদ ভাই সিলেট থেকে ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এই ঘটনার জন্য, এবং আমি আপনাকে অনুরোধ করব যে আপনার কাছে ঘটনা থাকলে আপনি অবশ্যই পাঠিয়ে দিবেন, দেরি করবেন না। কারণ আপনার ঘটনাগুলো বেশ মারাত্মক সুন্দর হয়, ভয়ের হয়। তো কষ্ট করে ঘটনা লিখে পাঠাচ্ছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারাই ঘটনা পাঠাচ্ছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোডের আমার শেষ ঘটনায় যাচ্ছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন, এই ভাই বেশ কয়েকদিন আগে আমাদেরকে মেল করেছিলেন। তার নাম মোহাম্মদ নির্জন ইসলাম। ঠিক ওনার মতো করে আজকের ওনার ঘটনাটি যাচ্ছি। ঘটনাটি আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি। আজ থেকে 5-6 বছর আগের ঘটনা। তখন ভাই আর ফুফি খুলনায় থাকতো, আর ফুফা কাজের সুবিধার্থে ঢাকায় ছিল। যাই হোক, আমি ভাইয়ের মতো করেই বলছি। ভাইয়ের নাম আমি সঠিক দিচ্ছি না, ধরে নিচ্ছি ওনার নাম শাহিন। একদিন রাতে ভাইয়ার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি পানি হাতে বারান্দায় গিয়ে দাঁড়াই। হঠাৎ দেখি আমাদের বাসার কাজের মেয়ে ময়না অপর বিল্ডিংয়ের 3 তলা থেকে পাইপ বেয়ে নিচে নামছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি নিচে গিয়ে ওকে বললাম, কিরে এত রাতে এখানে কি করিস? ও বলল, ভাইয়া কিছুদিন ধরে একটা বিড়াল খুব জ্বালাচ্ছিল, আমি ওটাকে মেরে ফেললাম। আমি খেয়াল করলাম ওর মুখে বিড়ালের লোমের মতো বেশ কিছু লোম এবং রক্ত লেগে আছে। ওকে কিছু বুঝতে দিলাম না, বললাম, এর জন্য এত রাতে যা ঘুমায় পড়। ও বলল, ভাই আমি ঘুমাচ্ছি, আপনিও চলে যান। একটু তোতলাচ্ছিল। তা আমার খুব ভয় লাগছিল, তাও তাড়াতাড়ি রুমে এসে পড়ি। ভাবলাম আম্মুর কাছে গিয়ে বলি বিষয়টা। তো যেই রুমে যাব দেখি সেই মেয়েটা রিনা আমাদের রান্নাঘরে ময়লার বালতির ভেতরে মুখ ঢুকিয়ে কি যেন খাচ্ছে। আমি জোরে চিৎকার করে বললাম, এই কি করছিস টিনা, এসব কি করছিস? ও মুখ উঠিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ময়লা খাচ্ছি ভাইয়া। এইবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ও তাজ্জব একটা মেয়ে, নিচে কি করলো, এখন এটা সে কি করছে? আমি বললাম, দাঁড়া, আমি আম্মুকে এখন সব বলছি। ও বলল, এখন কিছু বলতে হবে না ভাইয়া, ঘরে যান, নাহলে সমস্যা হবে। আমি ওর কথায় তাড়াতাড়ি রুমে চলে আসি, এবং খুব ভয় লাগছিল যেসব মেয়েটা কি বলে। আর ও যেভাবে বিল্ডিং থেকে বেয়ে নামছিল সেটা কিন্তু কোনো ইজি ব্যাপার ছিল না। এটাও আমার কাছে প্রচণ্ড ভয় লাগে। কি করব ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ মনে হলো ফুফাকে বিষয়টা জানাই। ফোন হাতে নিয়ে দেখি, মানে যে ফোনের লাইনটা ছিল তখন চেনটি সেটটা, সেটা তার কাটা। তো ওই মেয়েটা আমার সামনে। ও বলল ভয়ঙ্কর একটা কণ্ঠে, এত রাতে ফুফাকে ফোন দেওয়ার দরকার নেই ভাইয়া, ঘুমায় পড়েন। কিন্তু আমি আবার বেশি ভয় পাই যে এই কারণে যে আমি কিন্তু আমার রুমের দরজাটা লাগিয়ে এসেছিলাম, কিন্তু সে আমার রুমে কীভাবে বা ঢুকলো বা কীভাবে আমার সামনে হঠাৎ করে এসে পড়লো এটা আমার জানা ছিল না। আমি ওকে দেখি মনে একটা চিৎকার দিয়ে উঠলাম। দেখলাম একটা মুচকি হাসি দিল। এবার আমার সহ্যের সব সীমা শেষ। ভয় ও রাগ দু থেকে বললাম, কি চাস তুই, এমন কেন করছিস? দেখ, আমাদের ছেড়ে দে, এখান থেকে চলে যা তুই। ও বলল, ভাইয়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করব না, দয়া করে আমাকে চলে যেতে বললেন না। তো অনেক সাহস নিয়ে বললাম, তুই কালকে সকালে চলে যাবি।
ও রুম থেকে বের হয়ে গেল। ভয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। ও যে কাজগুলো করলো এটা আমার চোখে প্রথম ধরা পড়েছে, বাট আমি আরও 1-2 দিন আঁচ করতে পড়েছিলাম যে ওর মাঝে কোনো একটা সমস্যা আছে। যাই হোক, হঠাৎ শুনলাম অনেক চিল্লাচিল্লি। আমি লাফিয়ে উঠলাম, ভেবেছিলাম রিনা রাগে হয়তো মায়ের কোনো ক্ষতি করেছে, কিন্তু গিয়ে দেখলাম আম্মু ঠিক আছে। কিন্তু রিনা ছাদ থেকে লাফ দিয়েছে। এরপর কিছু মানুষের সাহায্যে ওর লাশ, মানে ও কিছু মানুষ সাহায্যে না, আমি দেখতে গেলাম যে আসলে ও নিচে তো মারাই গেল। সে কি সুইসাইড করলো, অন্য কিছু করলো, কিছু বলতে পারবো না। পুলিশ নিয়ে অনেক কিছুই হলো, ওর বাড়িতে জানালাম। কিন্তু একটা বিষয় অবাক লাগলো, ওর বাড়িতে জানানোর পরে একজন লোক শুধু আসলো এবং মনে হচ্ছে যে ওরা সবাই নর্মাল। তারপর যেহেতু ও আমাদের সাথে ছিল অনেক দিন, লাশ নিয়ে গেলে আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়ি যাওয়ার পর ওর বাবাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলি এবং এটাও বলি যে তার মেয়ে আত্মহত্যা করেছে এবং পুলিশের বিষয়টা সব কিছু বলি। তো তার বাবা আমার কথা শুনে মনে একটু হতভম্ব হয়ে গেল এবং সে কাঁপছিল এবং ভয় ভয় কণ্ঠে সে বলল, তোমাদের কি সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মেয়ে তো 5 বছর আগে ওই বাসায় থাকা অবস্থাতে আত্মহত্যা করছিল, এখন ও আসবে কোথা থেকে? এই কথা শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। গিয়ে তাড়াতাড়ি ওর কাফনের কাপড়টা সরিয়ে দিই, কিন্তু সেখানে যা দেখলাম তা দেখার জন্য আমরা মনে হয় কেউ প্রস্তুত ছিলাম না। আমরা যে রিনাকে নিয়ে আসছিলাম সেখানে ছিল আরেকজনের লাশ। তখন আর কিছু বলার নাই, আমি তড়িঘড়ি করে বাসায় ফোন দিই। আমরা বাসায় ফোন দেওয়ার পর যখন মাকে বিষয়টা জানানো হয়, মা সহ আমরা ওই হসপিটাল বা কোর্ট, পুলিশ যেখানে গিয়েছিলাম, তাদের একটাই কথা, দেখেন আপনারা যখন লাশটা রিসিভ করেন তখন তো আমাদেরকে দিয়ে গেছেন, হসপিটাল থেকে আপনারা নিশ্চয়ই দিয়ে গেছেন, হসপিটালে আমরা তো এটা নেওয়ার ব্যবস্থা করছি, আমরা কিন্তু এই লাশই পাইছি। এত চেহারা টেরা মনে নাই, যেই লাশ পাইছি সেটা আপনাদেরকে দিছি, এর বাইরে আর কিছু বলতে পারবো না। জানি না তারপর কেন কি ঘটলো না ঘটলো, এর কিছুদিন পর বাসাটা ছেড়ে দিই এবং একটা ভয় সবসময় তাড়া করে বেড়ায়। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, ভয়টা আগের থেকে কিছুটা কমেছে। কি ঘটেছে বা কি ঘটেছিল কিছুই বলতে পারবো না, এবং আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেক ভালো আছি। এটাই ছিল ঘটনা মোহাম্মদ নির্জুল ইসলাম ভাইয়ের। তিনি অনার্স প্রথম বর্ষে পড়ছেন আবু জাফর গিফরি কলেজে মালিবাগে। ওনার ঠিকানা মেহেন্দিগঞ্জ, বরিশাল। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজকে ঘটনা যেগুলো শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই তো জানাবেন। আপনার ঘটনা পাঠিয়ে দিবেন ভৌতিকতা@gmail.com ঠিকানায়। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম।